দরজাটা খোলা থাকবে। হুম, কিন্তু বাইরে তো। সবাই ঘুমিয়ে গেছে। গুলশানের চৌধুরী ভিলা দোতলার ঘরটি আজ দামি অর্কিডে সাজানো, কিন্তু ভেতরের পরিবেশটা বরফের মতো ঠান্ডা। খাটের একপাশে ভারী জামদানি শাড়িতে জড়সড় হয়ে বসে আছে তিথি, আর ঘরের এক কোণে মিনিবারের সামনে দাঁড়িয়ে ক্রিস্টালের গ্লাসে মদ ঢালছে আদনান। আপনি আপনি ড্রিঙ্ক করেছেন আজ? কেন? আজকে কি ন্যাশনাল হলিডে নাকি? না মানে, আজ আমাদের বাসর রাত, আর আপনি? বাসর রাত? সিরিয়াসলি? আদনানের এমন শীতল দৃষ্টির সামনে তিথি একটু গুটিয়ে গেল, কিন্তু চোখ সরালো না। শোনো, তোমার নাম যেন কি? তিথি। হ্যাঁ, তিথি। শোনো, এই ফুল, এই লাইটিং, এসব আমার ফ্যামিলির ড্রামা, আমার না। তার মানে? খুব সিম্পল, ফ্যামিলির চাপে বিয়ে করেছি, দ্যাটস ইট। চাপে বিয়ে করেছেন মানে? বিয়েটা কোনো ছেলে খেলা না, এটা একটা। কমিটমেন্ট। প্লিজ ডোন্ট স্টার্ট দিস মিডল ক্লাস লেকচার। তিথির বুকের ভেতরটা ধক করে উঠল। সে দুহাত দিয়ে শাড়ির আঁচলটা শক্ত করে চেপে ধরল। লেকচার দিচ্ছি না। দুজন মানুষ যখন একটা সম্পর্কে জড়ায়। আমরা কোনো সম্পর্কে জড়াইনি তিথি, উই আর জাস্ট শেয়ারিং এ রুফ। তাহলে বিয়েটা করলেন কেন? আমাকে আগে বললেই তো। বললে তুমি কি করতে? তোমার ফ্যামিলি এই চৌধুরী বেলার সম্বন্ধ ছাড়তো বলে মনে হয়? তিথির মুখটা অপমানে ফ্যাকাশে হয়ে গেল। তার চোখ জ্বলছে, কিন্তু সে কোনোভাবে এই লোকটার সামনে কাঁদবে না। আমার ফ্যামিলি টাকার কাঙাল না। হোয়াট এভার। আদনান কাবার্ড থেকে একটা ক্যাজুয়াল কালো শার্ট বের করে গায়ে জড়ালো। আপনি এখন কোথায় যাচ্ছেন? বাইরে। এত রাতে বাইরে কেন? তোমার লাইফস্টাইল এরকমই, আমি আমার মতো থাকবো, তুমি তোমার মতো। কিন্তু কাল সকালে যখন আপনার বাবা আমাকে জিজ্ঞেস করবেন। জাস্ট বলে দিও আমি ঘুমাচ্ছি। কিন্তু আমি তো মিথ্যে কথা বলি না। এতটুকু মিথ্যাও বলতে পারবে না আমার জন্য? ঠিক সেই মুহূর্তে আদনানের পকেটে থাকা ফোনটা বেজে উঠল। স্ক্রিনে জলজল করছে একটা নাম, সানিয়া। তিথির চোখ সেদিকে পড়ল। হেই বেবি। তিথি থমকে গেল। এই লোকটা কয়েক সেকেন্ড আগে তার সাথে কি রুক্ষভাবেই না কথা বলছিল। হ্যাঁ, আমি বেরোচ্ছি, জাস্ট 15 মিনিটস। ক্লাবের সামনে ওয়েট করো। আপনি সত্যি এখন চলে যাবেন? দরজাটা ভেতর থেকে লক করে নিও। গুড নাইট। ঠাস করে দরজাটা বন্ধ হয়ে গেল। বিশাল ঘরটায় তিথি এখন একা। এসির ঠান্ডা বাতাসটা যেন এখন তার হাড়ের ভেতর গিয়ে কাঁপন ধরাচ্ছে। এই কিসের মধ্যে এসে পড়লাম আমি? সে ধীরে ধীরে উঠে আয়নার সামনে দাঁড়ালো। ভারী নেকলেসটা খুলতে গিয়ে তার হাত সামান্য কাঁপছে। গয়নাগুলো একে একে ড্রেসিং টেবিলের উপর রাখলো সে। তার চোয়াল শক্ত হয়ে আসছে। ফ্রেশ হয়ে একটা সাধারণ সুতির 3 পিস পরে সে আবার খাটের কাছে ফিরে এলো। বিছানাটা গোছানোর জন্য সে বালিশটা একটু সরাতে লাগলো। হঠাৎ তার চোখ আটকে গেল বালিশের ঠিক নিচে। তোশকের সাথে লেগে আছে একটা পুরনো আধপোড়া ছবি। এটা কি? সে সাবধানে ছবিটা হাতে তুলে নিল। ছবির একপাশে আদনান দাঁড়িয়ে আছে, মুখে অদ্ভুত একটা স্নিগ্ধ হাসি, আর তার পাশে একটি মেয়ের অর্ধেক মুখ। ছবির বাকি অংশটা আগুনে পোড়ানো। তিথি ছবিটার পোড়া অংশটা হাত বোলালো। মেয়েটির শুধু একটা চোখ আর হাসিমাখা ঠোঁটের কোণ দেখা যাচ্ছে। এই মেয়েটা কে? আদনান কি এর জন্যই এমন হয়ে গেছে? রাতের স্নিগ্ধতা ধীরে ধীরে ভোরের আলোয় মিলিয়ে যায়। ফজরের আজানের ধ্বনি ভেসে আসে দূর থেকে। তিথি সারা রাত এই আধপোড়া ছবিটা হাতে নিয়ে সোফায় বসেছিল। সে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ায়। সকালের প্রথম সূর্যের আলো যখন চৌধুরী ভিলার কাঁচের জানলায় এসে পড়ে, তখন বাড়ির কাজের লোকজনের ব্যস্ততা শুরু হয়ে যায়। মিস্টার চৌধুরী বলেন, তিথিমা, রাতে ঘুম ভালো হয়েছিল তো? জি জি বাবা, ভালো। সকাল ঠিক 10টা। ডাইনিং টেবিলের এক মাথায় বসে আছেন মিস্টার চৌধুরী। তার চোখের দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ। আদনান কোথায়? ওকে এখনো ঘুমাচ্ছে? আসলে উনি। কি হয়েছে? শরীর খারাপ? জি মানে হ্যাঁ, কাল রাতে ওনার একটু। ঠিক সেই মুহূর্তে সদর দরজা খোলার একটা ভারী শব্দ হলো। আদনান টলতে টলতে ভেতরে ঢুকছে। তার চুল উস্কো খুস্কো, সাদা শার্টের কলারে স্পষ্ট একটা গাঢ় লাল লিপস্টিকের দাগ। আদনান? আরে, আপনি উঠে এসেছেন কেন? কি কি বলছো? একদম চুপচাপ দাঁড়িয়ে থাকুন।
তিথি আদনানের শরীরটা নিজের দিকে একটু ঘুরিয়ে নিল, যাতে মিস্টার চৌধুরী কলারের দাগটা দেখতে না পান। বাবা, ওনার জ্বরটা মনে হয় আবার বেড়েছে। দেখুন না কেমন কাঁপছে। কাঁপছে, কিন্তু আমি তো অন্য কিছুর গন্ধ পাচ্ছি। ওষুধ? আমি রাতে একটা সিরাপ দিয়েছিলাম, ওটার গন্ধ। খুব উটকো। আমি ওনাকে রুমে নিয়ে যাচ্ছি। ছাড়ো আমাকে, আমার জ্বর হয়নি। একদম চুপ থাকুন। তিনি প্রায় জোর করেই তাকে টেনে সিঁড়ির দিকে নিয়ে গেল। দোতলায় নিজেদের ঘরের দরজাটা বন্ধ করে এসে আদনানকে ছেড়ে দিল। আদনান টাল সামলাতে না পেরে সোফায় ধপ করে বসে পড়ল। হোয়াট দ্য হেল ওয়াজ দ্যাট? টানছিলে কেন আমাকে? আপনার নিজের কোনো সেন্স নেই? কাল সারা রাত বাইরে ফুর্তি করে এখন বাড়ি এসেছেন। নিজের সম্মান না থাকুক, বাবার সম্মানটা তো রাখবেন নাকি? ডোন্ট শাউট, মাথা ব্যথা করছে। আদনান চোখ তুলে তিথির দিকে তাকালো। তার ঘোলাটে চোখে এক অদ্ভুত তাজ ছিল। বাবার সম্মান? তুমি আমার বাবাকে কতটুকু চেনো? যতটুকু চিনি, একজন বয়স্ক মানুষকে এভাবে কষ্ট দেওয়াটা অমানুষের কাজ। মানুষ? আমি তো মানুষ না তিথি, আমি এই বাড়ির একটা ফেইল্ড প্রজেক্ট। কি আজে বাজে বকছেন? আর আপনার শার্টে ওটা কি? তিথি হাত বাড়িয়ে আদনানের কলারের দিকটা ইশারা করলো। ওহ দিস, এটা নাতাশার লিপস্টিক, আর মেবি সানিয়া, আই ডোন্ট রিমেম্বার। তিথির বুকের ভেতরটা এক মুহূর্তের জন্য শূন্য হয়ে গেল। একটা মেয়ে বিয়ের পরদিন সকালে তার স্বামীর শার্টে অন্য মেয়ের লিপস্টিকের দাগ দেখছে, অথচ স্বামীটার মধ্যে কোনো অনুশোচনা নেই। আপনার কি এতটুকু লজ্জা করে না? লজ্জা? আমার সামনে এই মিডল ক্লাস লেকচার দিও না দিদি। আমার লাইফস্টাইল এরকমই, ইউ হ্যাভ টু ডিল উইথ ইট। আমি কেন ডিল করব? আমি কি আপনার এসব নোংরামির পার্ট হতে এসেছি? তাহলে চলে যাও, দরজা খোলা আছে। তিনি কয়েক কদম পিছিয়ে গেল। তার চোখ দিয়ে এবার সত্যি সত্যি পানি আসার উপক্রম হলো, কিন্তু সে ঠোঁট কামড়ে ধরে নিজেকে আটকালো। আমি এত সহজে হার মানার মেয়ে নই আদনান সাহেব। গুড লাক উইথ দ্যাট। আদনান সোফাতেই চোখ বন্ধ করে ফেলল। কয়েক মিনিটের মধ্যে সে গভীর ঘুমে তলিয়ে গেল। তিথি সেখানে দাঁড়িয়ে রইল। সে আদনানের কলারের সেই গাঢ় লাল দাগটার দিকে তাকিয়ে আছে। তার চোখে এখন আর কোনো জল নেই, বরং এক ধরনের জেদ কাজ করছে। হঠাৎ বিছানার উপর রাখা আদনানের ফোনটা ভাইব্রেট করে উঠল। স্ক্রিনে একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। লক স্ক্রিনে মেসেজটা পড়া যাচ্ছে। তিথি মেসেজটা পড়ল, তার ভুরু কুঁচকে গেল। দেখি তো মেসেজে কি লেখা। তুমি কি নতুন বউকে তোমার পুরনো অভ্যাসের কথা বলেছ, নাকি এমের মতো একেও অন্ধকারে রেখেছ? তিথির হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। এম? কাল রাতে সেই ছবিটা, তার মানে ওই মেয়েটার নাম এম দিয়ে শুরু হয়। সে ঘুরে ঘুমন্ত আদনানের দিকে তাকালো। এই লোকটার ভেতরে এত অন্ধকার লুকিয়ে আছে যা সে কল্পনাও করতে পারছে না। কিন্তু তিথি বুঝতে পারছে এই অন্ধকার থেকে বের হওয়ার পথ তাকে খুঁজতেই হবে। দর্শক, আশা করি আজকের গল্পের নায়ক নায়িকার পরিচয় আর দিতে হবে না। এতক্ষণে সব বুঝে গেছেন, আর সামনে আরও বুঝতে পারবেন। বিয়ের পর দেখতে দেখতে কেটে গেছে 2 সপ্তাহ। এই 14 দিনে চৌধুরী ভিলার ছাদ আর দেয়ালগুলো ছাড়া আর কেউ জানে না তিথির একাকিত্বের কথা। আদনান প্রতিদিন গভীর রাতে ফেরে, মদের গন্ধে ঘর ভারী হয়ে ওঠে, কিন্তু তিথি কোনো অভিযোগ করে না। আজ সন্ধ্যার পর থেকে আদনানের ফোন বন্ধ। রাত 11টার দিকে হঠাৎ তিথির কাজিন ফাহিমের ফোন আসে তিথির কাছে। ফাহিম কথায় কথায় জানিয়ে দেয় যে আদনান শহরের একটি নামি দামি নাইট ক্লাবে আছে এবং অবস্থা খুব একটা সুবিধার নয়। ক্লাবের ভেতরে কান ফাটানো মিউজিক আর নিয়ন আলোর ছড়াছড়ি, চারদিকে ধোঁয়ার কুণ্ডলি আর অ্যালকোহলের কড়া গন্ধ। সাধারণ একটা সালোয়ার কামিজ পরা তিথি ভিড় ঠেলে ভেতরে ঢুকলো। ভিড়ের ঠিক মাঝখানে আদনানকে দেখা গেল। তার হাতে মদের গ্লাস, আর তার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে নাচছে ছোট পোশাক পরা একটি মেয়ে, নাতাশা। তিথি সোজা তাদের সামনে গিয়ে দাঁড়ালো। সে আদনানের হাতটা ধরে একটু টান দিল। রাত অনেক হয়েছে, এবার বাড়ি চলুন। হোয়াট? তুমি? আর ইউ আউট ফর ইউর মাইন্ড? তুমি এখানে কি করছো? আমি আপনাকে নিতে এসেছি। আপনার বাবা ড্রয়িং রুমে বসে আছেন, উনি আপনার জন্য ওয়েট করছেন। ওনার প্রেশার হাই, আর আপনি এখানে। ডোন্ট ব্রিং মাই ফাদার ইনটু দিস। কে বলেছে তোমাকে এখানে আসতে? এটা কোনো ফ্যামিলি ড্রয়িং রুম না তিথি, যে তুমি যখন তখন চলে আসবে। জাস্ট গেট লস্ট ফ্রম হেয়ার। আমি একা যাব না,
আপনি এই অবস্থায় ড্রাইভ করতে পারবেন না। তাছাড়া আপনার বন্ধুরাও আপনাকে ছেড়ে চলে গেছে। তাই আমি আমার ড্রাইভার আছে। আর তুমি বুঝতে পারছো তুমি আমার বন্ধুদের সামনে, এই মানুষের সামনে আমাকে কতটা ইনসাল্ট করছো? তুমি আমার পার্সোনাল স্পেসে ঢুকে পড়ছো তিথি। পার্সোনাল পেস? যে মানুষটা নিজের সম্মান নিজেই রাস্তায় নিলামে তুলে দেয়, তাকে আমি নতুন করে ইনসাল্ট করব কিভাবে? আপনি তো নিজেই কোনো পেসই রাখেননি আদনান সাহেব। ইউ আর ক্রসিং ইউর লিমিট। আমি তোমাকে বাসর রাতেই বলেছিলাম আমার লাইফে নাক গলাবে না। তুমি কেন বুঝতে চাইছো না যে তুমি আমার কেউ না? আমি আপনার কেউ না হতে পারি, কিন্তু আমি আপনার বাড়ির বউ। আপনার এই বেপরোয়া জীবনের জন্য আপনার বাবার কিছু হয়ে গেলে সেটার দায়ভার কে নেবে? আপনি? আপনি তো নিজেরই কোনো হুঁশ নেই। আদনানের হাতের মুঠো শক্ত হয়ে গেল। আশপাশ থেকে ক্লাবের অন্য মানুষজন তাদের দিকে তাকাচ্ছে। নাতাশা এতক্ষণ চুপ থাকলেও এবার সে আদনানের হাতটা জড়িয়ে ধরল। এক্সকিউজ মি, আদি, কে এই খ্যাত মেয়েটা? কে? তোমার নতুন কোনো কাজের মেয়ে নাকি? যেভাবে কথা বলছে মনে হচ্ছে বস্তি থেকে উঠে এসেছে। নাতাশা, ইউ জাস্ট স্টে আউট অফ দিস। এটা আমার ম্যাটার। না মানে যেভাবে তোমার হাত ধরে টানছে, ওর সাহস তো কম না। তুমি ওকে সিকিউরিটি দিয়ে বের করে দিচ্ছ না কেন? আমি ওনার স্ত্রী, আর নিজের স্বামীর হাত ধরার জন্য আমার আপনার মতো বাইরের কোনো মানুষের পারমিশন নিতে হবে না। স্ত্রী? সিরিয়াসলি আদি? এই বোরিং আনস্মার্ট মেয়েটা তোমার বউ? ও মাই গড, আই কান্ট বিলিভ দিস। তুমি এই মেয়েকে বিয়ে করেছো? তোমার টেস্টটা তো নিচে নেমে গেছে। অন্যের বর্জ্য কুড়িয়ে নেওয়া যাদের অভ্যাস, তাদের মুখে আসলে অন্যের টেস্ট নিয়ে কথা বলাটা মানায় না। আর হ্যাঁ, আমি আনস্মার্ট হতে পারি, কিন্তু অন্যের টাকায় মদ খেয়ে ক্লাবে পড়ে থাকার মতো সস্তা আমি নই। ক্লাবের ওই কোণটায় হঠাৎ যেন পিনপত নীরবতা নেমে এলো। নাতাশার হাসিমাখা মুখটা অপমানে ফ্যাকাশে হয়ে গেল। তিথি, জাস্ট শ্যাট আপ অ্যান্ড লিভ। তুমি একটা ওয়ার্ডও আর বলবে না। আমি বাইরে গাড়িতে ওয়েট করছি 5 মিনিট। এর মধ্যে না এলে আমি আপনার বাবাকে ফোন করে বলবো আপনি কোথায় আছেন। তিথি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে ঘুরে সোজা দরজার দিকে হাঁটতে শুরু করলো। আদনানের চোখ রাগে কাঁপছে, কিন্তু তিথির ওই একটা কথায় তার চোখের দৃষ্টিতে 1 সেকেন্ডের জন্য অদ্ভুত একটা শূন্যতা দেখা গেল। ভিড় ঠেলে ক্লাব থেকে বেরিয়ে যাওয়ার সময় তিথি হঠাৎ থমকে দাঁড়ালো। ক্লাবের একদম শেষ কোণায় আবছা অন্ধকারে কালো জ্যাকেট পরা একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটার হাতের ক্যামেরাটা ঠিক তিথি আর আদনানের দিকেই তাক করা ছিল। লোকটা কি আর আমাদের ছবি বা কেন তুলছে? লোকটা তিথিকে তাকাতে দেখেই দ্রুত ভিড়ের মাঝে মিশে গেল। তিথি আর দাঁড়ালো না, দ্রুত বেরিয়ে এলো ক্লাব থেকে। ক্লাবের ওই ঘটনার পর কেটে গেছে আরও 2 সপ্তাহ। প্রথম মাস শেষ হতে চলল। আদনান আর তিথির মাঝে এখন একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে, আর আদনানের স্বভাব ক্রমাগত বেড়েই চলেছে। ক্লাবের ওই দিনের পর থেকে আদনান তিথির সাথে একটা শব্দ উচ্চারণ করেনি। রাত তখন 2টো, চারদিকে শুনশান নীরবতা। তিথির হঠাৎ ঘুম ভেঙে যায়। সে খেয়াল করে সোফায় আদনান নেই। চৌধুরী ভিলার বিশাল ছাদে কনকনে ঠান্ডা বাতাস বইছে। ছাদের রেলিং শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে আছে আদনান। তার বুক দ্রুত ওঠানামা করছে। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, যেন দম বন্ধ হয়ে আসছে। সে হাঁপাচ্ছে। ঠিক তখনই ছাদের দরজা খোলার শব্দ হলো। তিথি ধীর পায়ে এগিয়ে এলো। আপনার শরীর কাঁপছে, নিচে চলুন, আমি পানি দিচ্ছি। আমি বললাম চলে যেতে, তুমি কেন আমার পিছনে পড়ে আছো? তুমি কি আমাকে 1 সেকেন্ডের জন্য শান্তিতে থাকতে দেবে না? শান্তিতে তো আপনি নিজেই নিজেকে থাকতে দিচ্ছেন না। আমি শুধু আপনার স্ত্রী হিসাবে। স্টপ কলিং ইউরসেলফ মাই ওয়াইফ। চোখের সামনে একজন মানুষকে এভাবে তিলে তিলে শেষ হয়ে যেতে দেখাটা খুব এনজয় করছো, তাই না? তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, কিন্তু আমাকে জ্ঞান দিতে এসো না। আমি শেষ হচ্ছি না, আর আমি জ্ঞানও দিচ্ছি না। কিন্তু আপনি তো স্বাভাবিক নেই। এই যে প্রতিদিন রাতে মদ খেয়ে মাতাল হয়ে ফেরেন, অন্য মেয়েদের সাথে সময় কাটান, মাঝরাতে ছাদে এসে এভাবে শ্বাসকষ্টে ভোগেন, এগুলো তো স্বাভাবিক না আদনান? কি লুকাচ্ছেন আপনি? স্বাভাবিক না? তুমি আমাকে সাইকিয়াট্রিস্টের মতো জাজ করতে এসো না তিথি। আমি যা করছি নিজের ইচ্ছায় করছি। আমার লাইফ, আমার রুলস। না, আপনি নিজের ইচ্ছায় করছেন না। আপনি আসলে খুব ভীতু।
নিজের ভেতরের কষ্টগুলোর মুখোমুখি হতে ভয় পান, দেখেই এসব সস্তা নেশার আড়ালে লুকান। আপনি কাউকে কিছু বলতেও পারেন না, আবার সইতেও পারছেন না। তুমি আমার সম্পর্কে কি জানো? তুমি জানো আমি কিসের ভেতর দিয়ে যাচ্ছি? তুমি কিছুই জানো না, তাই চুপ থাকো। তাহলে বলুন আমাকে, কিসের এত কষ্ট আপনার? আমি তো শুনতে চাইছি, আমি তো আপনার জাজ করছি না। আমি শুধু জানতে চাইছি এই মানুষটার পেছনের আসল মানুষটা কে। আদনান হঠাৎ ঘুরে দাঁড়ালো, তার চোখ জবা ফুলের মতো লাল। সে দ্রুত এগিয়ে এসে তিথির গলার খুব কাছে হাত নিয়ে গেল, যেন এখনই গলা চেপে ধরবে। ডোন্ট ট্রাই টু ফিক্স মি। বুঝতে পেরেছো? আমার ভেতরে কোনো ফিলিংস নেই। আমি মরে গেছি। আমার ভেতরে ঢোকার চেষ্টা করো না তিথি, তুমি নিজেও শেষ হয়ে যাবে। যে মরে যায় তারা তো রাগ থাকে না আদনান। আপনি মরেননি, আপনি শুধু বাঁচার অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে গেছেন। আর কতদিন এই অভিনয় করবেন? তুমি আমাকে পাগল করে দেবে তিথি। আমি আর একটা কথাও শুনতে চাই না। জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম মি। আদনান তিথিকে ছেড়ে দিয়ে রাগে গজগজ করতে করতে ছাদের দরজার দিকে পা বাড়ালো। সে এতটাই অস্থির ছিল যে তার পকেট থেকে কিছু একটা ছিটকে ছাদের মেঝেতে পড়ে গেল। আদনান সেদিকে খেয়াল না করেই নিচে চলে গেল। ছাদের নীরবতায় তিথি একা দাঁড়িয়ে রইল। সে ধীর পায়ে এগিয়ে গেল ফ্লোরে পড়ে থাকা জিনিসটার দিকে। একটা মেটালের চাবির রিং। তিথি রিংটা হাতে তুলে নিল। চাঁদের আলোয় রিংয়ের গায়ে খোদাই করা লেখাটা বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। M.A 2021 সাল। MA। ওই আধ পড়া ছবির মেয়েটার নাম কি তবে MA দিয়ে শুরু? আর এ মানে আদনান। তিথি চাবির রিংটা হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরল। তার বুকের ভেতর একটা অজানা ভয় আর রহস্য দানা বাঁধতে শুরু করলো। ছাদের ওই ঘটনার পর দেখতে দেখতে কেটে গেছে আরও একটা মাস। প্রথম মাসের তিক্ততা আর দূরত্ব দ্বিতীয় মাসে এসে এক অদ্ভুত নীরবতায় রূপ নিয়েছে। আদনান আগের চেয়েও বেশি বেপরোয়া হয়ে উঠেছে, কিন্তু বাড়িতে সে এখন খুব একটা কথা বলে না। অন্যদিকে তিথি এই এক মাসে পুরো চৌধুরী ভিলার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। সকাল 11টা, ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছেন মিস্টার চৌধুরী। তিথি একটা ট্রেতে করে চা আর কিছু ওষুধ নিয়ে সেখানে এলো। বাবা, আপনার 11টার ওষুধ। আরে মা, তুমি কেন আসলে? কাজের লোক তো ছিল। ওরা তো খেয়াল করে দেয় না বাবা। গতকাল আপনার দুপুরের ওষুধটা বাদ পড়েছে। এভাবে তো। তুমি এত খেয়াল রাখো মা। আমার নিজের মেয়ে থাকতেও হয়তো এত খেয়াল রাখতো না। জি, আপনি ওষুধটা খেয়ে নিন। আর দুপুরে কিন্তু একদমই বাইরে খাবেন না, আমি রান্না করে রেখেছি। চৌধুরী ওষুধটা হাতে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখে মুখে এক ধরনের অপরাধ বোধ। মা, আমি আসলে বুঝতে পারিনি আদনান এতটা আমি ভেবেছিলাম বিয়ে করলে হয়তো ছেলেটা ঠিক হয়ে যাবে। আপনি নিজেকে দোষ দিচ্ছেন কেন বাবা? মানুষের স্বভাব তো আর একদিনে বদলায় না। কিন্তু তোমার জীবনটা তো আমি নষ্ট করে দিলাম মা। ছেলেটা তো তোমার দিকে ফিরেও তাকায় না, আমি সব বুঝতে পারি। আসলে উনি একটু সময় নিচ্ছেন। আপনি এসব নিয়ে একদম ভাববেন না তো। তুমি অনেক ভালো মেয়ে তিথি, কিন্তু আমি জানি এই বাড়ির দেয়ালগুলো তোমাকে কষ্ট দিচ্ছে। তিথি কিছু না বলে শুধু একটু হাসার চেষ্টা করলো। সে জানে এই পরিবারের মানুষগুলো আদনানের কারণে কতটা ভুক্তভোগী। এদিকে রাত তখন 10টা। শহরের নামি দামি 5 স্টার হোটেল সোনারগাঁওয়ের একটি বিলাসবহুল রুম। রুমের আলো একদম কমানো। বিছানায় বসে আছে রিয়া নামের একটি এসকর্ট মেয়ে। আদনান সোফায় বসে একদৃষ্টে হাতের মদের গ্লাসটার দিকে তাকিয়ে আছে। কি হলো আদি, তুমি এতক্ষণ ধরে ওই গ্লাসটার দিকে তাকিয়ে কি ভাবছো? কিছু না। তুমি তো আগে এমন ছিলে না। আসো না, এখানে বসো। রিয়া উঠে এসে আদনানের পাশে বসার চেষ্টা করলো। সে আদনানের শার্টের বোতামে হাত দিতেই আদনান হঠাৎ ছিটকে সরে গেল। ডোন্ট টাচ মি। কি হলো? আমি কি কিছু ভুল? আমি বললাম আমাকে ছোবে না। জাস্ট স্টে অ্যাওয়ে। আদনানের বুকের ভেতর একটা অদ্ভুত শূন্যতা কাজ করছে। তার বারবার মনে পড়ছে ছাদের ওপর দাঁড়িয়ে থাকা তিথির সেই শান্ত চোখের চাহনি। তিথির বলা কথাগুলো তার কানের কাছে বাজছে। আপনি আসলে খুব ভীতু, নিজের ভেতরের কষ্টগুলোর মুখোমুখি হতে ভয় পান। আদি, তুমি কি অসুস্থ ফিল করছো? আমি কি? জাস্ট গেট ড্রেসড আর চলে যাও এখান থেকে। মানে কি? তুমি আমাকে পে করেছো পুরো রাতের জন্য, আর এখন বলছো? আমি যা বলেছি তাই করো, আমার ভালো লাগছে না। কিন্তু আমি তো কিছুই করলাম না। তুমি হঠাৎ করে এমন বিহেভ করছো কেন?
কারণ আমার দম বন্ধ হয়ে আসছে। এই সব কিছু, এই ফেক লাইভ, এই অ্যালকোহল, তোমরা, এভরিথিং ইজ জাস্ট ডিসগাস্টিং। আদনান রাগে কাঁপতে কাঁপতে হাতের ক্রিস্টালের গ্লাসটা সজোরে ছুঁড়ে মারল সামনের বড় আয়নাটার দিকে। বিকট শব্দে আয়নাটা ভেঙে টুকরো টুকরো হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ল। রিয়া ভয়ে চিৎকার করে উঠল। আর ইউ ক্রেজি? তুমি তো পুরোই সাইকো হয়ে গেছো। হ্যাঁ, আমি সাইকো। এবার যাও এখান থেকে, জাস্ট লিভ। রিয়ার এক মুহূর্তও দেরি করলো না। সে দ্রুত নিজের ব্যাগটা গুছিয়ে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খোলার ঠিক আগ মুহূর্তে রিয়া হঠাৎ থমকে দাঁড়ালো। সে ঘুরে আদনানের দিকে তাকালো। কাল রাতে বনানীর ক্লাবের বাইরে এক লোক আমাকে অনেকগুলো টাকা দিয়ে তোমার ব্যাপারে খোঁজ নিয়েছিল। কিসের খোঁজ? তুমি কোথায় যাও, কার কার সাথে মেশো, এসব। লোকটার গায়ে একটা কালো জ্যাকেট ছিল। কোনো সস্তা রিপোর্টার হবে হয়তো। তুমি যাও। লোকটাকে রিপোর্টার মনে হয়নি আদি। বি কেয়ারফুল। রিয়া বেরিয়ে গেল। ভাঙা আয়নার টুকরোগুলোর দিকে তাকিয়ে আদনান সোফায় ধপ করে বসে পড়ল। তার মাথাটা ছিঁড়ে যাচ্ছে। এই ঘটনার পর কেটে গেছে আরও কয়েকটা সপ্তাহ। চৌধুরী ভিলায় আজ বেশ বড় একটা পারিবারিক গেট টুগেদার। মিস্টার চৌধুরীর বড় বোন অর্থাৎ আদনানের ফুপি এবং অন্যান্য আত্মীয়রা এসেছেন। পুরো বাড়ি আলো দিয়ে সাজানো। ড্রয়িং রুমে আত্মীয়দের বেশ ভিড়, কিন্তু সবার চোখ খুঁজছে একজনকে, আদনান। বৌমা, বলি আদনান কোথায়? বাড়ির একমাত্র ছেলের তো কোনো খোঁজই দেখছি না। ফুপি, ওনার তো অফিসে একটা ইম্পর্ট্যান্ট মিটিং চলছে, আসতে একটু দেরি হবে। রাত 9টায় কিসের মিটিং মা? নাকি বউয়ের সাথে বনিবনা হচ্ছে না বলে ছেলে আমার বাইরে বাইরে ঘুরছে? ড্রয়িং রুমের বাকি আত্মীয়রা মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। তিথি বুঝতে পারছে সবাই তাকেই দোষ দিচ্ছে। বনিবনা হবে না কেন ফুপি? ওনার নতুন প্রজেক্টেড কাজ চলছে তো, তাই একটু প্রেশারে আছেন। আমি তো ওনাকে নিজেই বললাম কাজ শেষ করে আসতে। তা আধুনিক যুগের বউ তোমরা, স্বামীদের তো আর চোখে চোখে রাখতে পারো না। আমাদের যুগে তো স্বামীরা সন্ধ্যার পর বাড়ির বাইরে পা দেওয়ার সাহস পেত না। আসলে ফুপি, জোর করে তো আর কাউকে আটকে রাখা যায় না। সম্পর্ক তো বিশ্বাসের ওপর চলে, পাহারাদারির ওপর না। তিথির এমন বুদ্ধিমত্তাপূর্ণ জবাবে ফুপি আর কিছু বলার সুযোগ পেলেন না। তিনি মুখ বাঁকিয়ে অন্যদিকে চলে গেলেন। রাত গভীর হচ্ছে। আত্মীয়রা সবাই একে একে খেয়ে দিয়ে নিজেদের রুমে চলে গেছে। ঘড়িতে তখন রাত 11টা। সদর দরজা খোলার শব্দ হলো। তিথি দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। আদনান টলতে টলতে ভেতরে ঢুকছে। আজ সে এতটাই মাতাল যে নিজের পায়ে ঠিকমতো দাঁড়াতেও পারছে না। আসতে, বাবা শুনতে পাবেন। কে? কে শুনতে পাবে? আই ডোন্ট কেয়ার। উফ, প্লিজ একটু সোজা হয়ে হাঁটুন, আমি ধরছি আপনাকে। তিথি আদনানের একটা হাত নিজের কাঁধের ওপর দিয়ে নিয়ে তাকে প্রায় টেনে টেনে দোতলায় নিয়ে এলো। বেডরুমে ঢুকে আদনানকে বিছানায় শুইয়ে দিতেই আদনান উপুর হয়ে পড়ে গেল। সে ঘোরের মধ্যে প্রলাপ বকছে। সব সব ফেক। কেউ আমাকে বোঝে না। আপনি একটু সোজা হয়ে বসুন, আমি আপনার জুতোটা খুলে দেই। তিথি নিচু হয়ে আদনানের পায়ের জুতো আর মোজা খুলে দিল। এরপর বাথরুম থেকে একটা তোয়ালে ভিজিয়ে এনে আদনানের মুখের ঘাম মুছে দিতে লাগলো। তুমি কে? আমি তিথি, আপনার মুখটা মুছে দিচ্ছি। একটু শান্ত হয়ে শুয়ে থাকুন। তিথি, তুমি আমাকে জাজ করছো না? আমি কাউকে জাজ করার কে? আপনি অনেক টায়ার্ড, ঘুমিয়ে পড়ুন। তিথি যখন তোয়ালেটে রাখতে যাবে ঠিক তখনই আদনান হঠাৎ করে তিথির ডান হাতটা শক্ত করে চেপে ধরলো। তিথি চমকে উঠে আদনানের দিকে তাকালো। আদনানের চোখ বন্ধ, কিন্তু তার গাল বেয়ে পানি পড়ছে। আমাকে ছেড়ে যাস না প্লিজ। সবাই আমাকে ছেড়ে চলে যায়, তুই যাস না। তিথির বুকের ভেতরটা যেন কেউ মুচড়ে দিল। এই বেপরোয়া অহংকারী মানুষটার ভেতরে এত অসহায়তা লুকিয়ে আছে। আমি তো কোথাও যাচ্ছি না, আমি এখানেই আছি। তুই জানিস আমি কতটা একা। আমার দম বন্ধ হয়ে আসে। আমি জানি, আমি বুঝতে পারছি। আপনি একটু ঘুমানোর চেষ্টা করুন, সব ঠিক হয়ে যাবে। আদনান তিথির হাতটা নিজের বুকের কাছে টেনে নিল। তিথির মনে হলো হয়তো এই প্রথম আদনান তার ভেতরের দেয়ালটা ভাঙার চেষ্টা করছে। হয়তো এই মানুষটাকে সত্যি সত্যি ঠিক করা সম্ভব। আমি আর পারছিলাম না। আই এম সো সরি। ঠিক আছে, আপনাকে আর কিছু বলতে হবে না। মায়েশা, আই এম সরি। তিথির পুরো শরীর যেন বরফ হয়ে গেল। তার হাতটা আদনানের বুকের ওপর স্থির হয়ে আছে। কি বললেন? মায়েশা, আমাকে মাফ করে দিস।
তিথি ধীরে ধীরে নিজের হাতটা ছাড়িয়ে নিল। তার মাথার ভেতর যেন বাজ পড়ছে। মায়েশা, এ মেয়ে, ওই আধপোড়া ছবির মেয়েটা, চাবির রিংয়ের সেই নামটা। মায়েশা কে? কে এই মেয়েটা যার জন্য আপনি আমাকেও দেখতে পান না? আদনান তখন গভীর ঘুমে তলিয়ে গেছে, কিন্তু তিথির চোখের ঘুম আজীবনের জন্য হারাম হয়ে গেল। এই মায়েশা নামের রহস্যটা তাকে কুড়ে কুড়ে খেতে শুরু করলো। মায়েশা নামটা শোনার পর থেকে তিথির মাথার ভেতর হাজারটা প্রশ্নের ঝড় বইছে, কিন্তু সে আদনানকে কিছু বুঝতে দেয় না। ওই রাতের পর কেটে গেছে আরও কয়েকটা দিন। একদিন দুপুর 1টা, মিস্টার চৌধুরীর জোড়াজুড়িতে আজ আদনানের অফিসের লাঞ্চ নিয়ে এসেছে তিথি। আদনানের কেবিনের কাঁচের দরজাটা সামান্য ভেজানো ছিল। তিথি হাতল ধরে ধাক্কা দিতে ভেতরে যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। আদনান তার চেয়ারে হেলান দিয়ে বসে আছে, আর তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রিয়া আদনানের ডেস্কের ওপর প্রায় ঝুঁকে পড়ে একটা ফাইল দেখাচ্ছে। আদনানের হাত রিয়ার হাতের উপর রাখা, দুজনেই হাসছে। তিথি আর এক মুহূর্ত অপেক্ষা করলো না, সে সোজা ভেতরে ঢুকে হাতের স্টিলের টিফিন বক্সটা সজোরে টেবিলের ওপর আছড়ে ফেললো। বিকট শব্দে আদনান আর রিয়া দুজনে চমকে উঠল। রিয়া দ্রুত কয়েক কদম পিছিয়ে গেল। হোয়াট দ্য, তুমি এখানে কি করছো? বাবা লাঞ্চ পাঠিয়েছিলেন, তবে মনে হচ্ছে আপনার লাঞ্চের ব্যবস্থা অন্যভাবেই হয়ে গেছে। স্যার, আমি তাহলে আসছি। ওয়েট রিয়া, তুমি যাবে না। আদনান রাগে ফুঁসতে ফুঁসতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তুমি কি আমাকে ফলো করছো তিথি? তুমি কি আমার পাহারাদার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট হয়েছো? আমি আপনাকে ফলো করতে যাব কেন? আমি তো শুধু তুমি শুধু আমার লাইফটাই হেল করে দিচ্ছ। বাড়িতে তো শান্তিতে থাকতে দাওই না, এখন অফিসেও সিন ক্রিয়েট করতে চলে এসেছো। আমি কোনো সিন ক্রিয়েট করিনি। সিন তো আপনারা ক্রিয়েট করেছিলেন। কর্পোরেট অফিসে বসে একজন এমপ্লয়ির সাথে এসব বেলেলাপনা করতে আপনার রুচিতে বাঁধে না? মাই অফিস মাই রুলস। তুমি আমাকে ম্যানার্স শেখাতে এসো না। আর রিয়া আমার পিএ, ওর সাথে আমি কিভাবে কথা বলবো সেটা তুমি ডিসাইড করবে না। আমি ডিসাইড করার কেউ না, কিন্তু আপনার বাবা যখন আমাকে জোর করে খাবারটা দিয়ে পাঠালেন, আমি বলেছিলাম আপনি হয়তো ব্যস্ত আছেন। উনি বিশ্বাস করেননি। ওনার মনে হয় ছেলে অফিসে খুব কষ্ট করছেন। বাবার ইমোশনাল ব্ল্যাকমেল আমাকে দেখিও না। তুমি এখানে এসেছো কারণ তুমি আমাকে ট্রাস্ট করো না, তুমি আমাকে কন্ট্রোল করতে চাও। কন্ট্রোল? যে মানুষটার নিজের ওপর নিজের কোনো কন্ট্রোল নেই, তাকে আমি কন্ট্রোল করব? আমি আসলে আপনাকে মানুষ ভাবার যে ভুলটা করেছিলাম সেটা আজ ভেঙে গেল। ফাইন, ভেঙে গেছে তো, তাহলে যাও এখান থেকে। লিভ মি অ্যালন। তিথি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছে এই লোকটার সাথে সে যত রাগ দেখাবে, কান্নাকাটি করবে, লোকটার ইগো তত বাড়বে। তিথি আজ কাঁদল না, তার চোখে কোনো জল নেই, বরং এক অদ্ভুত শীতলতা। আপনি ঠিকই বলেছেন, আমি আসলে ভুল জায়গায় চেষ্টা করছিলাম। একজন অসুস্থ মানুষকে ডাক্তার সারিয়ে তুলতে পারে, কিন্তু যে নিজে থেকে অসুস্থ হতে চায় তাকে কেউ সারাতে পারে না। আমি অসুস্থ না, তুমি আমাকে মেন্টাল পেশেন্ট বানানো বন্ধ করো। আপনি মেন্টাল পেশেন্ট না, আপনি একজন ভীতু মানুষ। এই যে মেয়েদের সাথে ফ্ল্যাট করা, মদ খাওয়া, এইগুলো সব আপনার ওই একাকিত্ব ঢাকার সস্তা উপায়। আপনি খুব করুণ একজন মানুষ আদনান। আদনানের চোয়াল শক্ত হয়ে গেল। সে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তিথি তাকে থামিয়ে দিল। আপনাকে আর কিছু বলতে হবে না। আপনার এই পার্সোনাল পেসে আমি আর কোনোদিন আসবো না, প্রমিস। তিথি ঘুরে দরজার দিকে পা বাড়ালো, কিন্তু যাওয়ার আগে হঠাৎ তার চোখ আটকে গেল আদনানের ডেস্কের এক কোণায় রাখা একটা ফাইলের ওপর। নীল রঙের ফাইলটার ওপর বড় বড় অক্ষরে লেখা তিথিস ব্যাকগ্রাউন্ড চেক। তিথি থমকে গেল। আদনান তার ব্যাকগ্রাউন্ড চেক করাচ্ছে কেন? সে কি কিছু সন্দেহ করছে? তিথি কিছু না বলে খুব স্বাভাবিক ভঙ্গিতে কেবিন থেকে বেরিয়ে এলো, কিন্তু তার মাথার ভেতর নতুন একটা অ্যালার্ম বাজতে শুরু করেছে। আদনান কি তবে তার আসল পরিচয় জেনে যাওয়ার পথে? অফিসের ওই দিনের পর থেকে আদনান আর তিথির মাঝে কথার লেনদেন পুরোপুরি বন্ধ। দেখতে দেখতে কেটে গেল 3য় মাস। আজ সকাল থেকে বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। রাত 8টা বাজে। রাস্তার জ্যাম ঠেলে আদনান যখন বাড়ি ফিরল তখন সে বৃষ্টিতে বেশ ভিজে গেছে। বেডরুমে দরজা খুলে ভেতরে ঢুকতেই আদনানের বুকের ভেতরটা হঠাৎ ছ্যাদ করে উঠল। তিথি খাটের ওপর একটা ছোট লাগেজ খুলে বসে আছে। সে খুব শান্তভাবে নিজের জামা কাপড়গুলো ভাঁজ করে লাগেজে ভরছে। এসব এসব কি হচ্ছে? দেখতেই তো পাচ্ছেন, জামা কাপড় গোছাচ্ছি। কোথায় যাচ্ছ তুমি? যেখানে আমার জায়গা সেখানে।
আদনানের গলার ভেতরটা শুকিয়ে এলো। তার হঠাৎ মনে হলো তিথি তাকে ছেড়ে চিরকালের জন্য চলে যাচ্ছে। একটা অদ্ভুত হারানোর ভয় তাকে গ্রাস করলো। তুমি তুমি কি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? বাবাকে কিছু বলেছো? বাবাকে বলার কি আছে? আমি তো এই বাড়ি ছেড়ে যাচ্ছি না। তাহলে লাগেজ গোছাচ্ছ কেন? আমি আজ থেকে গেস্ট রুমে থাকবো। আদনান যেন আকাশ থেকে পড়ল। সে কয়েক কদম এগিয়ে এলো। গেস্ট রুম? কেন? এই রুমের তো কোনো প্রবলেম নেই। আর বাবা যদি দেখে তুমি গেস্ট রুমে। বাবার ব্যাপারটা আমি সামলে নেব। আমি ওনাকে বলবো আমার রাতে এসে সহ্য হয় না, তাই আমি আলাদা থাকছি। কিন্তু দরকারটা কি? তুমি খাটের ওই পাশে থাকো, আমি সোফায় থাকছি। আমাদের তো কোনো ইন্টারাকশন হচ্ছে না। ইন্টারাকশন হচ্ছে না ঠিকই, কিন্তু আপনার পার্সোনাল স্পেস নষ্ট হচ্ছে। আপনি তো বারবার এটাই বলেন, তাই না, যে আমি আপনার লাইফে নাক গলাই? আমি সেটা রাগের মাথায় বলেছিলাম। তার মানে এই না যে তোমাকে রুম ছেড়ে চলে যেতে হবে। শুধু রাগের মাথায় না আদনান সাহেব, আপনি মন থেকেই সেটা বিশ্বাস করেন। আর আমি চাই না আমার জন্য আপনার কোনো কাজে ডিস্টার্ব হোক। আপনি আপনার মতো থাকুন, আমি আমার মতো। তুমি কি আমাকে গিল্ট ট্রিপ দেওয়ার চেষ্টা করছো? একেবারেই না। আমি খুব প্র্যাকটিক্যাল একটা ডিসিশন নিয়েছি। আপনি মুক্ত। এখন থেকে আপনি রাত করে ফিরলেও আপনাকে কেউ দরজা খুলে দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে না। আপনি চাইলে আপনার বন্ধুদের এই রুমে নিয়ে আসতে পারেন, আমি কিচ্ছুটি বলবো না। আদনান কিছু বলার ভাষা পেল না। তার মনে হচ্ছে সে একটা অদৃশ্য যুদ্ধে হেরে যাচ্ছে। যে মুক্তিটা সে এতদিন চেয়েছিল, আজ সেটা পাওয়ার পর তার এত দমবন্ধ লাগছে কেন? তুমি তুমি কি আমার উপর রাগ করে আছো? রাগ? হুম, না তো। রাগ তো তার উপর হয় যার উপর অধিকার থাকে। আপনার উপর তো আমার কোনো অধিকার নেই, তাই রাগও নেই। তিথি লাগেজটা বন্ধ করে চেন টেনে দিল। সে লাগেজটা হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। আপনার রাতের খাওয়ার জন্য খাবার টেবিলে ঢাকা আছে, খেয়ে নেবেন। গুড নাইট। তিথি ঘর থেকে বেরিয়ে গেল। আদনান সেখানে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছে বিশাল এই রুমটা আজ বড্ড ফাঁকা। গেস্ট রুমে ঢুকে তিথি দরজাটা ভেতর থেকে লক করে দিল। সে লাগেজটা একপাশে রেখে বিছানায় বসলো। তার মুখে এখন আর কোনো শান্ত ভাব নেই, বরং তার চোখের দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ। সে তার পকেট থেকে ফোনটা বের করলো। একটা আননোন নাম্বারে চ্যাট বক্স ওপেন করে দ্রুত কিছু টাইপ করতে শুরু করলো। তিথি মেসেজটা সেন্ড করলো। স্ক্রিনে জলজল করছে মেসেজটা। প্ল্যান বি শুরু। ও এবার নিজের ফাঁদেই পড়বে। তিথি ফোনটা বালিশের নিচে রেখে একটা দীর্ঘশ্বাস ফেললো। আদনানের ডেস্কে দেখা ওই ব্যাকগ্রাউন্ড চেকের ফাইলটা তাকে বুঝিয়ে দিয়েছে যে এবার তাকে আবারও সাবধানে পা ফেলতে হবে। খেলাটা এখন আর শুধু ইগোর নেই, খেলাটা এখন সত্যি আর মিথ্যের। গেস্ট রুমে আলাদা থাকার সিদ্ধান্তটা যে আদনানের জীবনে এত বড় একটা ধাক্কা হয়ে আসবে, সেটা সে ঘুণাক্ষরেও ভাবেনি। দেখতে দেখতে কেটে গেছে আরও একটা মাস। তাদের বিয়ের এখন ৪র্থ মাস চলছে। এই এক মাসে চৌধুরী ভিলার পুরো চিত্রটাই বদলে গেছে। তিথি এখন আর আদনানের জন্য রাত জেগে বসে থাকে না। সে নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছে। সাধারণ সালোয়ার কামিজের বদলে তাকে এখন দেখা যায় স্মার্ট ফর্মাল পোশাকে। সে শহরের একটা নামিদামি আর্কিটেকচারাল ফার্মে চাকরি নিয়েছে। এই পরিবর্তন আদনানকে ভেতর থেকে পাগল করে দিচ্ছে। যে মেয়েটা কিছুদিন আগেও তার মনোযোগ পাওয়ার জন্য কাঁদতো, সে এখন আদনানের দিকে ফিরেও তাকায় না। শুক্রবার সকাল 11টা, ছুটির দিন। ড্রয়িং রুমের সোফায় বসে কফি খাচ্ছে তিথি। পরনে একটা হালকা নীল রঙের কুর্তি, চুলগুলো পরিপাটি করে বাঁধা। এক হাতে কফির মগ, অন্য হাতে একটা বই। ঠিক তখনই সদর দরজা খোলার শব্দ হলো। আদনান ভেতরে ঢুকলো, আর তার ঠিক পেছনে সেই মেয়েটি নাতাশা। আদনান আর চোখে তিথির দিকে তাকালো। সে ভেবেছিল অন্য একটা মেয়েকে বাড়িতে নিয়ে এলে তিথি নির্ঘাত রেগে যাবে, চিৎকার করবে বা অন্তত কাঁদবে। নাতাশা, তুমি ওইদিকে সোফাটায় বসো, আমি কফি নিয়ে আসছি। তিথি বইয়ের পাতা থেকে চোখ সরালো না। সে কফির মগে একটা ছোট চুমুক দিল। উফ আদি, তোমার বাড়ির ইন্টেরিয়রটাও এত বোরিং কেন? একদম লাইফ নেই। আসলে আমি তো এগুলো নিয়ে মাথা ঘামাই না। নাতাশা ধীর পায়ে হেঁটে তিথির ঠিক সামনের সোফাটা গিয়ে বসলো। সে খুব তাচ্ছিল্যের দৃষ্টিতে তিথিকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলো। ও, তুমি নিশ্চয়ই আদনানের সেই বোরিং ওয়াইফ। ক্লাবে দেখেছি বলে মনে হচ্ছে। তিথি বইটা বন্ধ করে ধীরে ধীরে সামনের টি টেবিলের উপর রাখলো। সে খুব শান্ত চোখে নাতাশার দিকে তাকালো। আর তুমি নিশ্চয়ই সেই মেয়ে
যাকে আদনান গত মাসে ব্যাংকে নিয়ে যাওয়ার কথা বলে চিট করেছিল? ড্রয়িং রুমের পরিবেশটা মুহূর্তের মধ্যে থমথমে হয়ে গেল। আদনান কফি মেকারের সামনে থেকে চমকে ঘুরে তাকালো। নাতাশার চোখ বড় বড় হয়ে গেছে। হোয়াট, চিট করেছিল মানে? তুমি এসব কি বলছো? মানে আদনান তো তোমাকে বলেছিল ওর বিজনেস ট্রিপ আছে, তাই না? কিন্তু আসলে তো উনি ওনার বন্ধুদের সাথে কক্সবাজার গিয়েছিলেন। ওনার ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট তো অন্তত সেটাই বলে। তিথি, তুমি আমার কার্ডের স্টেটমেন্ট চেক করেছো? আমি চেক করতে যাব কেন? আপনার বাবা যখন মাস শেষে বিল পে করেন তখন ফাইলটা তো আমার হাত দিয়েই যায়। আদি, এই মেয়েটা কি বলছে এসব? তুমি আমাকে মিথ্যা বলেছিলে? নাতাশা, জাস্ট চিল। ও ইচ্ছে করে এসব বলছে। আমি ইচ্ছে করে কেন বলবো? আমি তো জাস্ট ইনফরমেশন দিচ্ছিলাম। তা তুমি কফি খাবে নাকি অপমান? এক্সকিউজ মি, তুমি আমাকে ইনসাল্ট করছো? আমি ইনসাল্ট করার কি? যে মানুষটা তোমাকে একটা সস্তা ট্রিপের জন্য মিথ্যে বলে তার কাছে তোমার ভ্যালু কতটুকু সেটা তো তুমি নিজেই বুঝতে পারছো। এখানে আমার ইনসাল্ট করার তো কিছু নেই। তুমি নিজেকে কি ভাবো? আদি আমাকে ভালোবাসে। ও আমাকে নিজে ওর বাড়িতে নিয়ে এসেছে আজ। উনি তোমাকে ভালোবাসে না, উনি তোমাকে এখানে নিয়ে এসেছে শুধু আমাকে জেলাস করার জন্য। কারণ ওনার ইগোতে খুব লেগেছে যে আমি ওনাকে আর পাত্তা দেই না। শাট আপ তিথি, তুমি লিমিট ক্রস করছো। লিমিট তো আপনি ক্রস করছেন আদনান সাহেব। নিজের ইগো স্যাটিসফাই করার জন্য বাইরের একটা মেয়েকে ড্রয়িং রুমে এনে বসিয়েছেন। এটা চৌধুরী ভিলা, কোনো সস্তা ক্লাব না। আদি, আমি কিন্তু আর 1 মিনিটও এই আনকালচার্ড মেয়ের সামনে বসে থাকবো না। তুমিও কি কিছু বলছো না কেন? নাতাশা, তুমি প্লিজ একটু শান্ত হও। আমি ডোন্ট টাচ মি। তুমি একটা লায়ার, আর তোমার এই ক্যাট বউয়ের সাথে তুমিই থাকো। নাতাশার আগে ফুসতে ফুসতে নিজের ব্যাগটা তুলে নিল। সে হনহন করে সদর দরজার দিকে এগিয়ে গেল। আদনানের পুরো প্ল্যানটাই ফ্লপ হয়ে গেল। নাতাশা শোনো। নাতাশা দরজার কাছে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো। সে ঘুরে আদনানের খুব কাছে এসে দাঁড়ালো। তোর বউ সাধারণ মেয়ে না আদি। তুই ওকে যতটা বোকা ভাবিস ও ততটাও বোকা না। মানে? আমি যখন ওয়াশরুমে যাচ্ছিলাম দেখলাম ওর গেস্ট রুমের দরজা খোলা, ওর ল্যাপটপটা অন ছিল। আমি তোর পুরানো কেস ফাইল দেখেছি ওর স্ক্রিনে। কিসের কেস ফাইল? তোর ওই পুরানো অ্যাক্সিডেন্টের ফাইল। এই মেয়ে তোর পিছনে লেগেছে আদি। বি কেয়ারফুল। নাতাশা আর এক মুহূর্তও দাঁড়ালো না, সজোরে দরজা টেনে বেরিয়ে গেল। আদনান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মাথার ভেতর নাতাশার কথাগুলো ঘুরপাক খাচ্ছে। তিথি তার পুরনো কেস ফাইল ঘাটছে কেন? সে ধীরে ধীরে ঘুরে তিথির দিকে তাকালো। তিথি তখন খুব স্বাভাবিক ভঙ্গিতে আবার নিজের বইটা খুলে পড়তে শুরু করেছে, যেন কিছুই হয়নি। ড্রয়িং রুমের ওই ঘটনার পর কেটে গেছে আরও কয়েকটা দিন। আদনান এখন তিথিকে নিয়ে রীতিমতো কনফিউজড। আদনানের আজ ধুম জ্বর, সারা রাত সে জ্বরে ভুগেছে। সকাল 8টা, তিথি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আদনান আশা করেছিল তিথি অন্তত একবার তার ঘরে আসবে, আগের মতো মাথায় জলপট্টি দেবে, কিন্তু তিথি আসেনি। আদনান তার পুরুষালী ইগো নিয়ে আর বিছানায় শুয়ে থাকতে পারল না। সে গায়ে একটা চাদর জড়িয়ে ধীর পায়ে ডাইনিং স্পেসে এসে বসলো। তিথি তখন টেবিলে বসে ব্রেড আর জ্যাম খাচ্ছে। তার এক হাতে ফোন, সে ইমেল চেক করছে। আদনান ইচ্ছে করে গলা খাঁকারি দিল, তারপর বেশ জোরে জোরে কাশতে শুরু করলো। উফ, গলাটা একদম শুকিয়ে গেছে। তিথি ফোন থেকে চোখ না সরিয়েই পানির জগটা আদনানের দিকে একটু এগিয়ে দিল। আমার মনে হয় খুব জ্বর এসেছে, সারা রাত ঘুমাতে পারিনি। ওষুধ খেয়ে নিন। মাথাটা ছিঁড়ে যাচ্ছে। তুমি তুমি কি একটু দেখবে জ্বরটা কত? আদনান করুণ মুখ করে তিথির দিকে তাকালো। তার ভেতরে এখন আর সেই অহংকারী প্লেবয় সত্তা নেই। সে এখন রীতিমতো একজন অবহেলিত স্বামীর মতো অ্যাটেনশন চাইছে। তিথি ইমেল চেক করা শেষ করে ফোনটা ব্যাগে ঢোকালো, তারপর নিজের ব্যাগ থেকে একটা প্যারাসিটামলের পাতা বের করলো। সে একটা ওষুধ ছিঁড়ে আদনানের ঠিক সামনের প্লেটটার উপর রাখলো। জ্বর হলে ওষুধ খাবেন, নাটক করলে জ্বর কমবে না। নাটক? আমি নাটক করছি? আমার গা পুড়ে যাচ্ছে তিথি। আমি ডাক্তার না আদনান সাহেব। আপনার গা পুড়ে গেলে আপনি হসপিটালে যান, আমি অফিসে যাচ্ছি। তুমি এত সেলফিশ কিভাবে হতে পারো? একটা মানুষ তোমার সামনে অসুস্থ হয়ে বসে আছে আর তুমি? সেলফিশ?
আপনি যখন রাত 3টায় মাতাল হয়ে বাড়ি ফিরতেন, তখন আমি আপনার জুতো খুলে দিতাম। তখন আপনি আমাকে কি বলেছিলেন মনে আছে? বলেছিলেন আমি যেন আপনার পার্সোনাল স্পেসে নাক না গলাই। সেটা তো আমি আমি এখন সেটাই করছি। আপনার স্পেসে আমি নেই। আপনি আপনার মতো জ্বর নিয়ে থাকুন, আমি আমার কাজ নিয়ে থাকি। তিথি আর এক সেকেন্ডও দাঁড়ালো না। সে নিজের ব্যাগটা কাঁধে নিয়ে সোজা সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। আদনান রাগে কাঁপতে কাঁপতে হাতের কাছে থাকা সোফার কুশনটা সজোরে ফ্লোরে ছুঁড়ে মারল। ড্যাম ইট। তার ভেতরে প্রচণ্ড ফ্রাস্ট্রেশন কাজ করছে। সে বুঝতে পারছে না এই মেয়েটার সাথে সে কীভাবে ডিল করবে। তিথি অফিসে যাওয়ার আধ ঘন্টা পর বাড়ির কলিং বেল বেজে উঠল। আদনান বিরক্তি নিয়ে গিয়ে দরজা খুলল। বাইরে একজন কুরিয়ার বয় দাঁড়িয়ে আছে। আদনান চৌধুরী, আপনার একটা পার্সেল আছে স্যার। আদনান সাইন করে একটা মাঝারি সাইজের খাম রিসিভ করলো। খামের ওপর কোনো প্রেরকের নাম নেই। সে খামটা নিয়ে সোফায় এসে বসলো। খামটা ছিঁড়তে ভেতর থেকে একটা কালো রঙের পেন ড্রাইভ বেরিয়ে এলো, আর পেন ড্রাইভের সাথে একটা ছোট সাদা চিরকুট। চিরকুটের ওপর লাল কালিতে লেখা মাত্র 3টে শব্দ, ওয়াচ ইট অ্যালন। এটা আবার কি? আদনানের বুকের ভেতর একটা অজানা ভয় কাজ করতে শুরু করলো। সে পেন ড্রাইভটা হাতে নিয়ে দ্রুত নিজের ল্যাপটপের দিকে এগিয়ে গেল। এই পেন ড্রাইভের ভেতর এমন কি আছে যা তাকে একা দেখতে বলা হয়েছে? পেন ড্রাইভটা আদনানের রাতের ঘুম পুরোপুরি কেড়ে নিয়েছে। ল্যাপটপে ভিডিওটা প্লে করতে সে দেখেছিল একটা আচ্ছা সিসিটিভি ফুটেজ। 3 বছর আগে সে অভিশপ্ত রাতের কিছু অস্পষ্ট দৃশ্য, আর ভিডিওর শেষে স্ক্রিনে ভেসে ওঠা একটা লাইন, আমি জানি তুমি সেদিন কি করেছিলে। কে পাঠালো এটা? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে কেটে গেছে আরও কয়েকটা দিন। আজ আদনানের কাজিন ফাহিমের বিয়ের রিসেপশন। শহরের একটি 5 স্টার হোটেলের ব্যাঙ্কুয়েট হল। পুরো পরিবার উপস্থিত, তাই বাধ্য হয়ে আদনান আর তিথিকে হাসি মুখে পাশাপাশি থাকতে হচ্ছে। তিথি আজ একটা ডিপ ব্লু রঙের জামদানি শাড়ি পরেছে, চুলগুলো পরিপাটি করে খোঁপা করা, চোখে হালকা কাজল। তাকে অসম্ভব সুন্দর লাগছে। আদনান একটু দূরে দাঁড়িয়ে বন্ধুদের সাথে কথা বলছিল, কিন্তু তার চোখ বারবার আটকে যাচ্ছিল তিথির দিকে। সে চাইলেও চোখ ফেরাতে পারছে না। ঠিক তখনই ফাহিম হাসি মুখে তিথির কাছে এসে দাঁড়ালো। ভাবি, আপনাকে কিন্তু আজ দারুণ লাগছে। থ্যাংক ইউ ফাহিম, তুমি তো কম চাও না। বরের সাজে তোমাকে অনেক সুন্দর লাগছে। আরে ধুর, তবে ভাইয়া কিন্তু খুব লাকি আপনার মতো কাউকে পাওয়াটা। ফাহিম কথাটা শেষ করার আগেই আদনান হন হন করে হেঁটে তাদের মাঝখানে এসে দাঁড়ালো। তার চোয়াল শক্ত হয়ে আছে। ফাহিম, তোর বন্ধুরা তোকে ওইদিকে খুঁজছে। বন্ধুরা? কিন্তু ওরা তো খাচ্ছে। আমি জাস্ট ভাবির সাথে। আমি বললাম ওরা তোকে খুঁজছে। আদনানের গলার স্বর এতটাই গম্ভীর ছিল যে ফাহিম আর কথা বাড়ালো না। সে একটু অস্বস্তি নিয়ে সেখান থেকে চলে গেল। ফাহিম যেতেই আদনান হঠাৎ করে তিথির কোমরে হাত রেখে তাকে নিজের দিকে একটু টেনে নিল। কি করছেন? ছাড়ুন। ছড়ার জন্য তো ধরিনি, সবাই দেখছে আমাদের। তাই বলে এভাবে চেপে ধরবেন? লাগছে আমার। অন্য ছেলেদের সাথে এত হাসির কি আছে? অন্য ছেলে মানে? ফাহিম আপনার কাজিন হয়। কাজিন হোক আর যাই হোক, এত গলে পড়ার কিছু নেই। আমি গলে পড়িনি, স্বাভাবিকভাবে কথা বলছিলাম। আর আপনার তো অন্য মেয়েদের সাথে হাসতে সমস্যা হয় না, আমার বেলায় এত। ডোন্ট কম্পেয়ার তিথি, আমি আমার লিমিট জানি। লিমিট? যে মানুষটা রোজ রাতে মাতাল হয়ে ফেরে, তার মুখে লিমিটের কথা শুনলে আসলেই হাসি পায়। আদনান কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার চোখ পড়ল তিথির কাঁধের দিকে। তিথির শাড়ির পিনটা খুলে গিয়ে আঁচলটা সামান্য নিচে নেমে গেছে। আদনান কথা থামিয়ে দিল। তোমার পিনটা ছাড়ুন, আমি ঠিক করে নিচ্ছি। ওয়েট, আমি করে দিচ্ছি। আদনান খুব সাবধানে তিথির আঁচলটা টেনে কাঁধের কাছে নিয়ে এলো। তার আঙুলগুলো তিথির কাঁধের খোলা অংশে সামান্য ছুঁয়ে গেল। তিথি শিউরে উঠল। সে মুখ তুলে আদনানের দিকে তাকালো। কয়েক সেকেন্ডের জন্য তাদের মধ্যে একটা গভীর আই কন্ট্যাক্ট হলো। চারপাশের এত কোলাহল, মিউজিক সব যেন ওই মুহূর্তটার জন্য থেমে গেছে। আদনান যখন পিনটা আটকাচ্ছিল, তিথি স্পষ্ট বুঝতে পারলো আদনানের হাত সামান্য কাঁপছে। আপনার হাত কাঁপছে। এসিটা বেশি কমানো তো, তাই। আদনান দ্রুত হাত সরিয়ে নিল। সে নিজেকে সামলে নিয়ে একটু পেছনে সরে দাঁড়ালো। ঠিক সেই মুহূর্তে আদনানের চোখ ব্যাঙ্কুয়েট হলের একদম পেছনের দরজার দিকে আটকে গেল। সেই কালো জ্যাকেট পরা লোকটা, যে লোকটাকে সে ক্লাবের বাইরে দেখেছিল, লোকটা তাদের দিকে তাকিয়ে আছে। তুমি এখানে দাঁড়াও তিথি, আমি আসছি। কোথায় যাচ্ছেন হঠাৎ?
আদনান কোনো উত্তর না দিয়ে ভিড় ঠেলে দরজার দিকে দৌড় দিল। সে একটা ওয়েটারের ট্রে প্রায় ফেলেই দিচ্ছিল, কিন্তু দরজার বাইরে এসে সে কাউকে দেখতে পেল না। লম্বা করিডোরটা একদম ফাঁকা, লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। আদনানের বুকের ভেতরটা ধকধক করছে। পেন ড্রাইভ, এই লোকটা আর মায়েশার সেই পুরনো স্মৃতি, সব মিলিয়ে সে যেন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে। রিসেপশন শেষ করে চৌধুরী ভিলায় ফিরতে ফিরতে রাত বেজে গেল 1টা। পুরো বাড়ি এখন নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আদনানের চোখের পাতা এক হচ্ছে না। সে নিজের রুমে পায়চারি করছে। তার মাথার ভেতর তিথির বলা কথাগুলো, ফাইমের সাথে তিথির হাসি, আর ওই কালো জ্যাকেট পরা লোকটার মুখ ঘুরপাক খাচ্ছে। তার দম বন্ধ হয়ে আসছে। সে আর সহ্য করতে পারল না, সোজা চলে গেল গেস্ট রুমের দিকে। দরজাটা ভেজানো ছিল। আদনান সজোরে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো। তিথি বিছানায় বসে ল্যাপটপে কিছু একটা কাজ করছিল। হঠাৎ দরজা খোলার শব্দে সে চমকে তাকালো। আপনি এত রাতে নক না করে কারোর রুমে ঢোকা কি আপনার অভ্যাসে পরিণত হয়েছে? হোয়াট ইজ রং উইথ ইউ? মানে? মানে তুমি আমাকে ইগনোর করছো কেন? তুমি কি আমাকে পাগল করে দিতে চাও? তিথি খুব শান্তভাবে ল্যাপটপটা বন্ধ করে পাশে রাখলো। সে বিছানা থেকে নেমে আদনানের সামনে এসে দাঁড়ালো। আমি আপনাকে ইগনোর করছি না, আমি শুধু আপনার জীবন থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। আপনি তো এটাই চেয়েছিলেন। আমি এটা চাইনি, আমি বলেছিলাম আমার পার্সোনাল স্পেসে। হ্যাঁ, আর আমি আপনার পেস আপনাকে দিয়ে দিয়েছি। তাহলে এখন সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে তুমি একটা ফেক গেম খেলছো। তুমি আমাকে গিল্টি ফিল করাচ্ছ। গিল্টি তো সে ফিল করে যার ভেতরে অপরাধবোধ থাকে। আপনার ভেতরে কি কোনো অপরাধবোধ আছে আদনান? তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছি আপনি একজন ভীতু মানুষ আদনান। আপনি প্লেবয় সেজে নিজের ভেতরের একাকিত্ব আর ট্রমা ঢাকতে চান। জাস্ট শ্যাট আপ তিথি, তুমি সাইকিয়াট্রিস্ট হও। আমার সাইকিয়াট্রিস্ট হওয়ার দরকার নেই। আমি দেখতে পাচ্ছি আপনি কতটা একা। আপনি চান আমি আপনার সাথে ঝগড়া করি, আপনার জন্য কাঁদি, যাতে আপনি নিজেকে ইম্পর্ট্যান্ট ভাবতে পারেন। এসব রাবিশ কথা বলা বন্ধ করো। রাবিস না, এটাই সত্যি। আপনি আপনার এই সস্তা গেমের মধ্যে আমাকে জড়াতে চান, কিন্তু আমি আপনার সেই গেমের পার্ট হতে চাই না। আদনান থমকে গেল। তার মনে হলো কেউ যেন তার মুখের ওপর থেকে একটা ভারী মুখোশ টেনে ছিঁড়ে ফেলেছে। তুমি তুমি আমাকে কিছুই বোঝো না। আমি সব বুঝি, আর বুঝি দেখেই বলছি, নিজের এই ফেক লাইফ থেকে বের হয়ে আসুন, না হলে একদিন দেখবেন আপনার চারপাশে কেউ নেই। আদনান আর একটা কথাও বলতে পারল না। কেউ তাকে এর আগে এভাবে পড়তে পারেনি। সে প্রথমবার তিথির সামনে নিজেকে মানসিকভাবে সম্পূর্ণ নগ্ন আবিষ্কার করলো। সে মাথা নিচু করে ধীর পায়ে গেস্ট রুম থেকে বেরিয়ে এলো। তার পুরো শরীর অবশ হয়ে আসছে। টলতে টলতে সে নিজের বেডরুমে ফিরে এলো। ঘরটা অন্ধকার। সে হাত বাড়িয়ে সুইচ বোর্ডে চাপ দিল। আলো জ্বলতেই তার চোখ গেল ড্রেসিং টেবিলের বিশাল আয়নাটার দিকে। আদনানের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তার শ্বাস আটকে আসছে। আয়নার ঠিক মাঝখানে গাঢ় লাল লিপস্টিক দিয়ে বড় বড় করে লেখা সময় শেষ হয়ে আসছে। কে কে এসেছিল আমার রুমে? আদনান পাগলের মতো পুরো রুম খুঁজতে শুরু করলো, কিন্তু কোথাও কেউ নেই। শুধু খোলা জানলার পর্দাটা রাতের বাতাসে উঠছে। কে লিখলো এটা? সেই কালো জ্যাকেট পরা লোকটা, নাকি এই বাড়ির ভেতরের কেউ? আদনানের মনে হলো সে এক অদৃশ্য গোলক ধাঁধায় আটকে পড়ে গেছে, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। আয়নার ওই লাল কালির লেখা আর পেনড্রাইভের রহস্যের পর কেটে গেছে আরও বেশ কয়েকটা দিন। আদনানের মাথার ভেতর সারাক্ষণ একটা অজানা ভয় কাজ করে। দেখতে দেখতে তাদের বিয়ের 6ষ্ঠ মাসের মাঝামাঝি চলে এলো, আর ঠিক তখনই চৌধুরী বিলায় ঘটে গেল সবচেয়ে বড় বিপর্যয়। সকাল 10টা। আদনান অফিসে একটা মিটিংয়ে ছিল। হঠাৎ খবর আসে মিস্টার চৌধুরীর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। শহরের সবচেয়ে বড় প্রাইভেট হাসপাতালের 3rd ফ্লোর আইসিইউ করিডোর। চারদিকে ওষুধের কড়া গন্ধ আর দৌড়াদৌড়ি। লিফটের দরজা খুলতে আদনান পাগলের মতো ছুটে বের হলো। তার টাইয়ের নট ঢিলা, চুল উস্কো খুস্কো। সে সোজা আইসিইউর কাঁচের দরজার দিকে দৌড়ে গেল। বাবা, আমার বাবা কোথায়? ডক্টর? স্যার, আপনি এখানে এভাবে চিৎকার করতে পারবেন না। পেশেন্ট ভিতরে অবজারভেশনে আছেন। আমার বাবা মিস্টার চৌধুরী, ওনার কি হয়েছে? আমি ওনাকে দেখতে চাই। আদনানের হাত পা কাঁপছে। সে নার্সকে ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করতে পেছন থেকে কেউ একজন তার হাত শক্ত করে চেপে ধরল। শান্ত হন, ডাক্তাররা ওনাকে দেখছেন। তিথি, বাবার কি হয়েছে? সকালে তো ঠিক ছিল, হঠাৎ করে? ম্যাসিভ অ্যাটাক।
আমি সাথে সাথে নিয়ে এসেছি। আপনি প্লিজ একটু বসুন। আপনার নিজেরও তো প্রেশার হাই হয়ে যাচ্ছে। আমি বসবো না। আমি আমি রিসেপশনে যাচ্ছি। আমাকে ফর্ম ফিল আপ করতে হবে, বিল পে করতে হবে। আদনান টলতে টলতে রিসেপশনের দিকে যেতেই তিথি তার পথ আটকে দাঁড়ালো। সব করা হয়ে গেছে। ফর্ম ফিল আপ, অ্যাডমিশন ফি, ফার্মেসি বিল আমি সব ক্লিয়ার করে দিয়েছি। ফুপিদেরও আমি খবর দিয়েছি, ওনারা রাস্তায় আছেন। আদনান স্তব্ধ হয়ে তিথির দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, কিন্তু সে অবাক হয়ে মেয়েটাকে দেখছে। এই মেয়েটা একা হাতে সব সামলে নিয়েছে। যেখানে আদনান নিজে ভয়ে কাঁপছে, সেখানে তিথি পাথরের মতো শক্ত হয়ে পুরো পরিস্থিতি কন্ট্রোল করছে। তুমি তুমি একা এসব? এখন এসব ভাবার সময় না। আপনি এখানে বসুন, আমি ডাক্তারকে জিজ্ঞেস করে আসছি ওনার এখানকার কন্ডিশন কি। তিথি হনহন করে আইসিইউর ভেতরে চলে গেল। আদনান করিডোরের একটা চেয়ারে ধপ করে বসে পড়ল। সে কাচের ভেতর দিয়ে দেখছে তিথি খুব সিরিয়াস মুখে ডাক্তারের সাথে কথা বলছে। ডাক্তার মাথা নাড়ছেন। আদনানের বুকের ভেতরটা হু হু করে উঠল। তার জীবনে তো অনেক মেয়ে এসেছিল, নাতাশা, রিয়া, সানিয়া, তারা সবাই শুধু তার টাকা আর স্ট্যাটাস দেখেছে। আজ যখন তার পৃথিবীটা ভেঙে পড়ছে, তখন ওই মেয়েগুলোর একজনও তার পাশে নেই। আছে শুধু এই মেয়েটি, যাকে সে দিনের পর দিন অবহেলা করেছে। এই মেয়েটি আজ তার বিপদের দিনের একমাত্র ঢাল। কিছুক্ষণ পর আইসিইউ থেকে একজন সিনিয়র ডাক্তার চিন্তিত মুখে বেরিয়ে এলেন। তিথি তার পিছু পিছু এলো। মিস্টার আদনান, দেখুন আপনার বাবার কন্ডিশন খুব ক্রিটিক্যাল। ওনার ইমিডিয়েটলি 2 ব্যাগ ব্লাড লাগবেই। আমি দিচ্ছি ডক্টর, আমার ব্লাড নিন। আপনার ব্লাড গ্রুপ কি? এ পজিটিভ। ওনারও ও নেগেটিভ। এটা খুব রেয়ার গ্রুপ। আমাদের ব্লাড ব্যাংকে এই মুহূর্তে স্টক নেই। আপনাদের খুব দ্রুত ম্যানেজ করতে হবে, ম্যাক্সিমাম 1 ঘন্টার সময়। ও নেগেটিভ? কিন্তু আমি এখন কোথায় পাবো? আমার তো চেনা কেউ। আমি ব্লাড ব্যাংকে ফোন করছি। আদনান কাঁপা কাঁপা হাতে ফোন বের করে বিভিন্ন জায়গায় কল করতে শুরু করলো, কিন্তু কোথাও ব্লাড মিলছে না। তার নার্ভস ব্রেকডাউন হওয়ার উপক্রম। তিথি একটু দূরে সরে গিয়ে নিজের ফোনটা বের করলো। সে খুব দ্রুত একটা নাম্বারে ডায়াল করলো। হ্যালো, হ্যাঁ আমি বলছি। ও নেগেটিভ লাগবে 2 ব্যাগ, ইমিডিয়েট। হ্যাঁ, আমি লোকেশন টেক্সট করে দিচ্ছি। তিথি ফোনটা পকেটে রেখে আবার আদনানের কাছে এসে দাঁড়ালো। আদনান তখন হতাশ হয়ে দেওয়ালে মাথা ঠুকছে। কোথাও নেই তিথি। আমি সব জায়গায় কল করেছি। আমি বাবাকে বাঁচাতে পারবো না। আপনি এত অস্থির হবেন না, ব্লাড আসছে। আসছে মানে? কে দিচ্ছে? ঠিক 15 মিনিট পর একজন লোক 2টো ব্লাড ব্যাগ নিয়ে দৌড়ে করিডোরে এলো। সে সোজা তিথির হাতে ব্যাগ দুটো দিয়ে কোনো কথা না বলে চলে গেল। আদনান হতবাক হয়ে পুরো দৃশ্যটা দেখলো। তিথি, তুমি এত তাড়াতাড়ি এই রেয়ার ব্লাড কিভাবে ম্যানেজ করলে? কে ওই লোকটা? আমার এক পরিচিত মানুষ, ডক্টর। ব্লাড পাওয়া গেছে। তিথি ব্লাড ব্যাগগুলো নিয়ে নার্সের হাতে দিল। আদনান শুধু দূর থেকে দেখলো। এই মেয়েটার পরিচয়, তার ক্ষমতা, সবকিছুই আদনানের কাছে একটা বিশাল রহস্য মনে হতে লাগলো। দেখতে দেখতে রাত গভীর হলো। আত্মীয় স্বজনরা সবাই একে একে বাড়ি ফিরে গেছে। আইসিইউর করিডোরে এখন পিনপতন নীরবতা। রাত তখন 3টে। করিডোরে শুধু আইসিইউর ইসিজি মেশিনের একটানা বিপ বিপ শব্দ শোনা যাচ্ছে। আদনান ফ্লোরে হাঁটু মুড়ে বসে আছে। তার মাথাটা হাঁটুর ভেতর গোজা। সে নিঃশব্দে কাঁদছে। তিথি দুপুরের পর থেকে 1 গ্লাস পানিও খায়নি। সে ধীর পায়ে হেঁটে এসে আদনানের ঠিক পাশে ফ্লোরে বসলো। ফ্লোরটা অনেক ঠান্ডা, আপনি চেয়ারে গিয়ে বসুন। আদনান মাথা তুলল। তার চোখ দুটো ফুলে লাল হয়ে আছে। সারা জীবনের অহংকার, প্লে বয় ইমেজ, পুরুষালী ইগো, সবকিছু আজ এই ফ্লোরে ধুলোয় মিশে গেছে। আমি আমি খুব খুব খারাপ একটা ছেলে তিথি, তাই না? এখন এসব কথা বলার কোনো মানে হয় না। না, আমাকে বলতে দাও। আমি সারা জীবন শুধু নিজের কথা ভেবেছি। বাবা যে আমার টেনশনে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, আমি কখনো খেয়ালই করিনি। মানুষ যখন ভুল বুঝতে পারে, তখন আসলে অনেক দেরি হয়ে যায়। আদনান আর নিজেকে ধরে রাখতে পারল না। সে হঠাৎ করে তিথির দিকে ঝুঁকে পড়ে নিজের মাথাটা তিথির কোলের উপর রাখলো। তিথি চমকে উঠল, কিন্তু সে বাধা দিল না। আমি আমি এসব হারিয়ে ফেলেছি তিথি। আমার বাবা, আমার সম্মান, আমার শান্তি সব শেষ হয়ে যাচ্ছে। প্লিজ শান্ত হন। আমাকে ছেড়ে যেও না তিথি, প্লিজ। তুমি চলে গেলে আমি সত্যি সত্যি মরে যাব। আমি প্রমিস করছি আমি বদলে যাব। আমি আর কখনো মদ ছোবো না। ওই ফেক লাইফ
ওই ফেক লাইফে আমি আর ফিরে যাব না। আদনান তিথির শাড়ির আঁচলটা শক্ত করে চেপে ধরে বাচ্চাদের মতো কাঁদছে। তিথি ধীরে ধীরে তার ডান হাতটা আদনানের মাথার চুলে রাখলো। সে খুব আলতো করে আদনানের চুলে হাত বুলাতে শুরু করলো। তুমি তুমি আমাকে ক্ষমা করে দেবে তো? আবার আমরা নতুন করে সব সব শুরু করবো তিথি। শুধু শুধু তুমি আর আমি। তিথি আদনানের চুলে হাত বোলাচ্ছে ঠিকই, কিন্তু তার চোখে কোনো ভালোবাসা নেই, নেই কোনো মায়া বা রোম্যান্স। তার চোখে এখন এক অদ্ভুত শূন্যতা আর করুণা। সে জানে এই লোকটা এখন তার সবচেয়ে দুর্বল মুহূর্তে আছে, কিন্তু তিথির ভেতরে কোনো আবেগ কাজ করছে না। আপনি ঘুমানোর চেষ্টা করুন, রাত অনেক হয়েছে। আদনান বুঝতে পারলো না যে এই স্পর্শের মধ্যে কোনো প্রতিশ্রুতি নেই, এটা এক নীরব প্রত্যাখ্যান। ঠিক সেই মুহূর্তে তিথির শাড়ির ভাঁজে রাখা ফোনটা ভাইব্রেট করে উঠল। তিথি এক হাত আদনানের মাথায় রেখেই অন্য হাতে ফোনটা বের করলো। স্ক্রিনে একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। তিথি মেসেজটা ওপেন করলো। তার চোখ দুটো মুহূর্তের জন্য শুরু হয়ে গেল। স্ক্রিনে লেখা, টার্গেট লকড, কালকের দিনটাই শেষ। তিথি ফোনটা সাইলেন্ট করে আবার পকেটে রেখে দিল। সে আদনানের মাথার দিকে তাকিয়ে একটা শীতল দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে, কালকের দিনটাই শেষ আদনান সাহেব। আপনার এই অনুশোচনা, এই চোখের পানি, সব কিছু কাল মিথ্যে হয়ে যাবে। করিডোরের নিস্তব্ধতায় আদনানের কান্নার শব্দ আর এসিজি মেশিনের শব্দ এক হয়ে মিশে যেতে লাগলো। একটা ঝড় আসার আগের মুহূর্তের মতো থমথমে হয়ে আছে পুরো হাসপাতালটা। হাসপাতালের ওই ভয়ঙ্কর রাতের পর কেটে গেছে 3টে দিন। মিস্টার চৌধুরী এখন বিপদমুক্ত হয়ে চৌধুরী ভিলায় ফিরেছেন। এই 3 দিনে আদনানের ভেতরের পৃথিবীটা সম্পূর্ণ বদলে গেছে। তার মনে হচ্ছে সে যেন একটা দীর্ঘ ঘুম থেকে উঠেছে। সন্ধ্যা 7টা। আদনানের বেডরুম, ফ্লোরে একটা বড় ডাস্টবিন রাখা। আদনান ওয়ার্ড্রপ থেকে সব দামি মদের বোতল বের করে একে একে ডাস্টবিনে ছুঁড়ে ফেলছে। তার চোখে মুখে কোনো আফসোস নেই, বরং এক অদ্ভুত প্রশান্তি। সে নিজের ফোনটা হাতে নিল, কন্ট্যাক্ট লিস্ট ওপেন করে নাতাশা, রিয়া, সানিয়া সবগুলো নাম একে একে চিরতরে ডিলিট করে দিল। খাটের ওপর একটা সুন্দর নীল রঙের জামদানি শাড়ির প্যাকেট আর একটা ছোট নীল ভেলভেটের বাক্স রাখা। আদনান আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। সে নার্ভাস ভঙ্গিতে নিজের চুল ঠিক করছে। তার হাত সামান্য কাঁপছে। তিথি, আমি জানি আমি অনেক ভুল করেছি, কিন্তু সে কথা থামিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। আয়না নিজের চোখের দিকে তাকিয়ে মাথা নাড়ল। না, এভাবে বললে হবে না। ও বিশ্বাস করবে না। আদনান আবার গলা খাঁকারি দিল। সে বারবার প্র্যাকটিস করছে তিথিকে কি বলবে। তিথি, মানে আমি আসলে বুঝতে পারিনি তুমি আমার জন্য কতটা আমি বদলে গেছি তিথি। সত্যি বলছি, আমি আর কোনোদিন ওই পথে পা বাড়াবো না। সে ভেলভেটের বাক্সটা হাতে নিয়ে খুলল। ভেতরে একটা সুন্দর হীরার আংটি জ্বলজ্বল করছে। আমরা কি নতুন করে সব শুরু করতে পারি? শুধু তুমি আর আমি তোমাকে আর কোনো দিন কাঁদতে দেব না। আদনান আয়নার দিকে তাকিয়ে মুচকি হাসলো। তার বুকের ভেতর একটা মিষ্টি রোমান্টিক অনুভূতি কাজ করছে। এই প্রথম সে কারোর জন্য এত নার্ভাস ফিল করছে। সে শাড়ির প্যাকেট আর আংটিটা হাতে নিয়ে ধীর পায়ে গেস্ট রুমের দিকে এগিয়ে গেল। গেস্ট রুমের দরজার সামনে দাঁড়িয়ে সে কয়েক সেকেন্ড সময় নিল। বুক ভরে একটা শ্বাস নিয়ে আলতো করে নক করলো। তিথি, ভেতরে আসবো? ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। তিথি, আমি জানি তুমি ভেতরে আছো, আমি আসছি। আদনান দরজার হাতল ঘুরিয়ে ভেতরে ঢুকলো, আর ঢোকার সাথে সাথে তার মুখের হাসিটা মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। পুরো রুমটা একদম ফাঁকা, খাটের চাদর পরিপাটি করে গোছানো। আদনানের চোখ গেল ওয়ার্ড্রপের দিকে। পাল্লাটা সামান্য খোলা, ভেতরে তিথির একটা জামা কাপড় নেই। তিথি, তুমি কোথায়? তার বুকটা ধক করে উঠল। সে দ্রুত খাটের কাছে এগিয়ে গেল। বিছানার ঠিক মাঝখানে একটা সাদা খাম রাখা। আদনানের হাত কাঁপতে শুরু করলো। সে শাড়ির প্যাকেটটা ফ্লোরে ফেলে দিয়ে খামটা হাতে তুলে নিল। সে খামটা না খুলেই পাগলের মতো দৌড়ে নিচে নামতে শুরু করলো। আদনান সিঁড়ি দিয়ে প্রায় পরিমরি করে ড্রয়িং রুমে এসে পৌঁছালো। তার শ্বাস দ্রুত ওঠানামা করছে। ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে আছে তিথি। পরনে একটা খুব সাধারণ সুতির সালোয়ার কামিজ, কাঁধে একটা ছোট ব্যাগ। তার চোখ মুখ পাথরের মতো শক্ত। সেখানে কোনো আবেগ নেই, কোনো মায়া নেই। তিথি, এসব এসব কি? তুমি কোথায় যাচ্ছ? আমার কাজ শেষ, তাই চলে যাচ্ছি। কাজ শেষ মানে? তুমি ব্যাগ নিয়ে তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? তোমার বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন। ওনার এখন আর কোনো ইমিডিয়েট রিস্ক নেই, তাই এখন এটা দেওয়ার যায়। তিথি তার ব্যাগ থেকে একটা নীল রঙের ফাইল বের করে আদনানের দিকে এগিয়ে দিল। কি কি এটা? খুলে দেখো।
আদনানের হাত থরথর করে কাঁপছে। সে খামটা আর ফাইলটা হাতে নিল। ফাইলটা খুলতে তার চোখ দুটো স্থির হয়ে গেল। ওপরে বড় করে লেখা ডিভোর্স পেপার, নিচে তিথির সাইন করা আছে। ডিভোর্স? তুমি তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ? হ্যাঁ, সাইন করে তোমার লয়ারকে পাঠিয়ে দিও। কিন্তু কেন তিথি? আমি তো আমি তো বদলে গেছি। আমি সব ছেড়ে দিয়েছি তোমার জন্য। আমার জন্য নাকি নিজের গিল্ট ঢাকার জন্য? প্লিজ তিথি, এমন করো না। আমি আমি তোমাকে ছেড়ে মরে যাব। আমি আমি তোমাকে ভালোবাসি তিথি। কথাটা শুনে তিথি হঠাৎ করে হেসে উঠল, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে এক অদ্ভুত শীতলতা। ভালোবাসা? তুমি ভালোবাসার মানে কি জানো আদনান? আমি সত্যি বলছি, হাসপাতালের ওই রাতে আমি বুঝতে পেরেছি তুমি ছাড়া আমার। তুমি কিছুই বোঝোনি। তুমি শুধু নিজের অসহায়তাটাকে ভালোবাসা বলে ভুল করছো। না, তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি প্রমাণ করে দেব। কাকে সুযোগ দেবে? একজন খুনিকে? আদনান চমকে উঠল, তার চোখের পানি যেন মুহূর্তের জন্য শুকিয়ে গেল। খুনি? তুমি তুমি কি বলছো এসব? তিথি তার ব্যাগের চেইন খুলল, ভেতর থেকে একটা ছবি বের করলো। ওই একই ছবি, বাসরাতে বালিশের নিচে পাওয়া সেই আতপোড়া ছবিটা নয়, একদম আস্ত একটা ছবি। তবে মানুষটা একই। তিথি ছবিটা সজোরে আদনানের মুখের উপর ছুঁড়ে মারল। চিনতে পারছো একে? ছবিটা ফ্লোরে পড়ে গেল। আদনান কাঁপা কাঁপা হাতে ছবিটা ফ্লোর থেকে তুলে নিল। ছবিতে আদনানের পাশে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির পুরো মুখটা এবার স্পষ্ট দেখা যাচ্ছে। আদনানের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল, তার শ্বাস আটকে আসছে। ছবিতে আদনানের পাশে যে মেয়েটি হাসি মুখে দাঁড়িয়ে আছে তার চেহারা হুবহু তিথির মতো, একদম অবিকল। তিথি, এটা তো তুমি, কিন্তু এই ছবি তো। এটা আমি নই আদনান, এটা মায়েশা। আদনানের হাত থেকে ছবিটা খসে পড়ে গেল, তার পুরো শরীর অবশ হয়ে আসছে। মায়েশা? কিন্তু কিন্তু তোমরা। হ্যাঁ, মায়েশা। আমার যমজ বোন ছিল আদনান, আইডেন্টিক্যাল টুইন। ড্রয়িং রুমের বিশাল ঝাড়বাতির আলোয় তিথির মুখটা এখন ভয়ঙ্কর শান্ত দেখাচ্ছে। যে মায়েশা তোমার ওই সস্তা প্লেবয় গেমের শিকার হয়ে 3 বছর আগে ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করেছিল। না 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 তিথি, তুমি ভুল জানো। আমি মায়েশাকে। তুমি মায়েশাকে ইউজ করেছিলে। তোমার ওই এমএ লেখা চাবি রিংটা, তোমার ওই ফেক ভালোবাসার নাটক, সব কিছুর জন্য আমার বোনটা মরে গেছে। তিথি প্লিজ, আমার কথা শোনো। আমি কিছু করিনি। তুমি করেছিলে। আর আমি তোমার এই বাড়িতে বউ হয়ে আসিনি আদনান। আমি এসেছিলাম আমার বোনের খুনিকে ধ্বংস করতে। আদনান ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল, তার মাথার ভেতর সব যেন চুরমার হয়ে যাচ্ছে। তুমি তুমি আমাকে ভালোবাসোনি একদিনও না। আমি তোমাকে ঘৃণা করি আদনান। তোমার ওই মাতাল রূপ, তোমার অহংকার, তোমার ওই অসহায় হয়ে কাঁদা, সব কিছু দেখে আমার শুধু ঘেন্না লেগেছে। আদনান 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে হাউমাউ করে কেঁদে উঠল। আমাকে মেরে ফেলো তিথি, কিন্তু আমাকে এভাবে ছেড়ে যেও না। আমি সত্যি কিছু করিনি। মেরে তো আমি তোমাকে ফেলেইছি, শুধু ফিজিক্যালি না, সব দিক দিয়ে। তিথি দরজার দিকে পা বাড়ালো, তারপর হঠাৎ থমকে দাঁড়ালো। ও আর হ্যাঁ, কাল সকালে তোমার বাবার কোম্পানিতে যে ইনকাম ট্যাক্স রেড হতে যাচ্ছে, সেটার ফাইলটাও আমি রেডি করেছি। কি? ইনকাম ট্যাক্স? বাবা তো এই ধাক্কাটা সামলাতে পারবে না তিথি। আমার বাবাও তো মায়েশার লাশটা দেখে সামলাতে পারেনি, হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিলেন। তোমার বাবারও তো একটু কষ্ট পাওয়া উচিত, তাই না? তিথি আর এক মুহূর্তও দাঁড়ালো না, সে সদর দরজা খুলে অন্ধকার রাস্তায় বেরিয়ে গেল। আদনান ড্রয়িং রুমের ফ্লোরে পাথরের মতো বসে রইল, তার চারপাশের পৃথিবীটা যেন টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ছে। সে যাকে ভালোবেসে জীবনের আলো ভেবেছিল, যে মেয়েটার জন্য সে নিজের সব অন্ধকার মুছে ফেলতে চেয়েছিল, সেই মেয়েটি আসলে তাকে শেষ করার জন্য আসা এক ভয়ঙ্কর অন্ধকার। তিথি ডিভোর্স পেপার দিয়ে চলে যাওয়ার পর দেখতে দেখতে কেটে গেছে প্রায় 1 মাস। এই 1 মাসে চৌধুরী ভিলায় রীতিমতো ঝড় বয়ে গেছে। ইনকাম ট্যাক্স রেডের পর কোম্পানির বিশাল ক্ষতি হয়েছে, কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটা এসেছে আদনানের ভেতরে। সকাল 11টা, মিস্টার চৌধুরীর স্টাডি রুম। তিনি খুব ক্লান্ত মুখে একটা অডিট ফাইলের দিকে তাকিয়ে আছেন। দরজার মৃদু টোকা পড়ার শব্দ হলো। আদনান ধীর পায়ে ভেতরে ঢুকলো। তার পরনে একটা সাধারণ ফর্মাল শার্ট, চুলগুলো পরিপাটি, চোখের দৃষ্টিতে আগের সে বেপরোয়া ভাবটা আর নেই। বাবা,
আসবো? আদনান, তুমি এত সকালে উঠে পড়েছ? অফিসে যাওনি? গেছিলাম, লিগ্যাল টিমের সাথে কথা বলে এলাম। ট্যাক্সের ঝামেলাটা ওনারা হ্যান্ডেল করছেন। সব তো শেষ হয়ে গেল রে। আমি আর এই বয়সে এত বড় ধাক্কা সামলাতে পারবো না বলে মনে হয় না। কিছু শেষ হয়নি বাবা। আমি আমি আছি তো। তুমি তো নিজের জীবনটা নিয়েই। আমি জানি আমি সারা জীবন শুধু আপনাকে কষ্ট দিয়েছি। নিজের ইগো আর জেদের বসে পুরো পরিবারটাকে ধ্বংস করে দিয়েছি। আদনান, এখন এসব কথা বলে আর কি হবে? যা হওয়ার তো হয়েই গেছে। না বাবা, আমাকে একটা শেষ সুযোগ দিন। আমি কোম্পানির সব দায়িত্ব নিজের কাঁধে নিতে চাই। আমি সব ঠিক করে দেব। তুমি পারবে? এই প্রেশারটা নিতে পারবে তুমি? পারতে আমাকে হবেই বাবা। আমি আমার ভুলগুলোর প্রায়শ্চিত্ত করতে চাই। মিস্টার চৌধুরী কিছু না বলে ছেলের দিকে তাকিয়ে রইলেন। এই প্রথম তিনি তার ছেলের চোখের ভেতর একটা অদ্ভুত দায়িত্ববোধ দেখতে পাচ্ছেন। রাত 11টা, আদনানের বেডরুম। বিশাল ঘরটা এখন বড্ড ফাঁকা আর নিস্তব্ধ। আদনান সোফায় বসে আছে, তার হাতে একটা সাধারণ কফির মগ, যেটা গেস্ট রুমে থাকার সময় তিথি ব্যবহার করত। সে একদৃষ্টে মগটার দিকে তাকিয়ে আছে। তার মনে পড়ছে তিথির সেই শান্ত গলার কথাগুলো। সে আর মদ ছোঁয় না, পুরনো বন্ধুদের সাথে যোগাযোগও বন্ধ করে দিয়েছে। আদনান ধীর পায়ে উঠে বেসিনের দিকে গেল। সে খুব সাবধানে মগটা ধুতে শুরু করলো। হঠাৎ তার চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে সোজা বেসিনের সিঙ্কে পড়ল। তুমি আমাকে একবারও সুযোগ দিলে না তিথি। সে দ্রুত হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে ফেলল। তারপর আয়নায় নিজের দিকে তাকালো। আয়নার ওই মানুষটার চোখে এখন আর কোনো অহংকার নেই, প্লেবয় ইমেজ নেই। আছে শুধু এক বুক ক্লান্তি আর একাকিত্ব। এদিকে ধানমন্ডির একটা ছোট ভাড়া করা ফ্ল্যাটে উঠেছে তিথি। সে ভেবেছিল আদনানকে ধ্বংস করার পর তার রাতের ঘুম ফিরে আসবে, মায়েশার আত্মা শান্তি পাবে। কিন্তু তার উল্টোটা হচ্ছে। রাত 2টো বাজে। তিথি বিছানায় এপাশ ওপাশ করছে। তার অবচেতন মন বারবার আদনানের সেই কান্নার দৃশ্যটা মনে করিয়ে দিচ্ছে। আদনানের সেই কথাগুলো বারবার তার কানে বাজছে। তিথি উঠে বসলো। সে সাইড টেবিল থেকে পানির গ্লাসটা হাতে নিতেই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ফাহিমের নাম। হ্যালো। ভাবি, থ্যাংক গড ফোন ধরেছেন। আমি তো ভাবলাম আপনি ঘুমিয়ে গেছেন। আমাকে আর ভাবি ডেকো না ফাহিম, সম্পর্কটা তো শেষ। আরে হ্যাঁ, ওই প্লে বয়টার তো উচিত শিক্ষা হয়েছে। কোম্পানির যা অবস্থা, রাস্তায় বসতে আর বেশি দেরি নাই। আমরা কাল একটু সেলিব্রেট করি। সেলিব্রেট? এখানে সেলিব্রেট করার কি আছে ফাহিম? কেন থাকবে না? মায়েশার মৃত্যুর বদলা তো নেওয়াই হয়ে গেছে। আদনান এখন পুরো ধ্বংস। এটা তো একটা ভিক্টরি, তাই না? আমার বোন মারা গেছে ফাহিম। এটা কোনো গেম ছিল না যে আমি জিতেছি বলে সেলিব্রেট করব। আর তুমি এত খুশি হচ্ছ কেন? মানে আমি তো আপনার জন্যই খুশি হচ্ছিলাম। আপনি এত বড় একটা মিশন সাকসেসফুল। আমার ভালো লাগছে না ফাহিম, আমি ফোন রাখছি। তিথি কলটা কেটে দিল। ফাহিমের এই অতি উৎসাহ তার কাছে খুব অদ্ভুত লাগছে। ঘুম না আসায় তিথি বিছানা থেকে উঠে ওয়ার্ড্রপের কাছে গেল। সেখান থেকে মায়েশার পুরনো জিনিসপত্র একটা ছোট বাক্স বের করলো। সে বাক্সটা খুলে মায়েশার একটা পুরনো ডায়েরি বের করলো। ডায়েরির অনেকগুলো পাতায় ছেঁড়া। পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ একটা ভাঁজ করে ছেঁড়া কাগজ নিচে পড়ে গেল। তিথি কাগজটা তুলে নিল। কাগজের ওপর মায়েশার হাতের লেখা কয়েকটা লাইন লেখা। ও আমাকে বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু এফ আমাকে শেষ করে দেবে। তিথির কপালে ভাঁজ পড়ল। সে কাগজটার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। এফ এফ মানে কি? আদনান তো এম এ, তাহলে এই এফ কে? আর কে কাকে বাঁচানোর চেষ্টা করছিল? তিথির বুকের ভেতর একটা অজানা ভয় দানা বাঁধতে শুরু করলো। সে কি তবে এত বড় একটা ভুল করে ফেলেছে? দেখতে দেখতে আরও কয়েকটা সপ্তাহ কেটে গেল। 8ম মাসের শুরু, দুপুর 12টা। গুলশানের একটা শান্ত ক্যাফেটেরিয়া। তিথি একটা কর্নারের টেবিলে বসে আছে। আজ সকালে আদনান তাকে টেক্সট করে এখানে আসতে বলেছিল। তিথি ভেবেছিল আদনান হয়তো ডিভোর্স না দেওয়ার জন্য কান্নাকাটি করবে, ইমোশনাল ব্ল্যাকমেল করবে। সে মনে মনে নিজেকে শক্ত করে রেখেছিল। ক্যাফের দরজা ঠেলে আদনান ভিতরে ঢুকলো। সে খুব শান্ত পায়ে হেঁটে এসে তিথির সামনের চেয়ারটায় বসলো। অনেকক্ষণ ওয়েট করালাম, তাই না? না, ঠিক আছে। হঠাৎ দেখা করতে চাইলেন যে? বেশি সময় নেব না, তোমার অফিসে যাওয়ার তাড়া আছে জানি।
আদনান তার হাতের ব্যাগ থেকে একটা নীল রঙের ফাইল বের করে টেবিলের ওপর দিয়ে তিথির দিকে এগিয়ে দিল। তিথি ফাইলটার দিকে একবার তাকালো, তারপর আদনানের দিকে। এটা কি? খুলে দেখো। তিথি ফাইলটা খুলল। ভেতরে সেই ডিভোর্স পেপারটা, কিন্তু এবার একদম নিচে আদনানের সিগনেচার করা আছে। তিথির আঙুলগুলো এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। সে অবাক চোখে আদনানের দিকে তাকালো। আপনি আপনি সাইন করে দিয়েছেন? হ্যাঁ, আমার লয়ারকে বলে দিয়েছি, বাকি লিগ্যাল প্রসেসগুলো উনি খুব তাড়াতাড়ি শেষ করে দেবেন। তোমাকে আর কোর্টে যেতে হবে না। কিন্তু আপনি তো সেদিন বললেন আপনি ডিভোর্স দেবেন না। সেদিন আমি ইমোশনাল ছিলাম। আমি ভেবেছিলাম তোমাকে আটকে রাখলে হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু জোর করে তো আর কাউকে নিজের জীবনে রাখা যায় না। ভালো করেছেন, এতে দুজনেরই সময় বাঁচবে। তবে একটা কথা বলার জন্য আজ তোমাকে ডেকেছি তিথি। কি কথা? আমি মায়েশাকে খুন করিনি। তিথি চুপ করে রইল। সে আদনানের চোখের দিকে তাকালো। আমি জানি তুমি আমাকে বিশ্বাস করবে না, তোমার কাছে হয়তো অনেক প্রমাণ আছে, কিন্তু আমি তোমাকে সত্যি প্রমাণটা এনে দেব। এখন আর প্রমাণ এনে কি হবে? ডিভোর্স তো হয়েই যাচ্ছে। আমার সংসার বাঁচানোর জন্য প্রমাণ আনবো না তিথি, প্রমাণটা আনবো তোমার রাতের ঘুম ফিরিয়ে দেওয়ার জন্য। মানে? তুমি হয়তো আমাকে ধ্বংস করে খুব শান্তি পাচ্ছ, কিন্তু যেদিন তুমি জানতে পারবে তুমি একটা নির্দোষ মানুষকে শাস্তি দিয়েছো, সেদিন তুমি নিজের কাছে নিজে অপরাধী হয়ে যাবে। আমি চাই না তুমি সারা জীবন ওই গিল্ট নিয়ে বাঁচো। তিথির বুকের ভেতরটা ধক করে উঠল। সে আদনানের চোখের দিকে তাকিয়ে প্রথমবার একটা অদ্ভুত সততা দেখতে পেল। আমি আসি, নিজের খেয়াল রেখো। আদনান আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। সে চেয়ার ছেড়ে উঠে ধীর পায়ে ক্যাফে থেকে বেরিয়ে গেল। তিথি টেবিলে রাখা ওই সাইন করা ডিভোর্স পেপারটার দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছে সে একটা বিশাল গোলক ধাঁধায় আটকা পড়ে গেছে। এভাবেই 8ম মাসের একদম শেষ দিক, রাত 11টা। আদনানের স্টাডি রুম, টেবিলের ওপর ল্যাপটপ খোলা। আদনান তার হ্যাকার বন্ধু মিরাজের সাথে ফোনে কথা বলছে। মিরাজ, তুই কি শিওর যে এই অ্যাকাউন্টটাই মায়েশার ছিল? 100% শিওর দোস্ত। অ্যাকাউন্টটা সে অ্যাক্টিভেট করা ছিল, আমি রিকভার করেছি। তুই লগ ইন করে দেখ, পাসওয়ার্ড আমি টেক্সট করে দিয়েছি। থ্যাঙ্কস দোস্ত, আমি দেখছি। আদনান ফোনটা স্পিকারে রেখে ল্যাপটপে পাসওয়ার্ড টাইপ করলো। মায়েশার পুরনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা ওপেন হলো। আদনানের হাত কাঁপছে। সে সোজা মেসেজ অপশনে গেল। ওইখানে একটা ডিলিট করা চ্যাট হিস্ট্রি আছে, আমি বেকআপ ফাইলটা তোর মেলে পাঠিয়ে দিয়েছি, ওটা ডাউনলোড করে নে। হ্যাঁ, পেয়েছি, ডাউনলোড হচ্ছে। ফাইলটা ওপেন হতে আদনানের চোখ স্ক্রিনে আটকে গেল। চ্যাটের অপর প্রান্তের মানুষটির কোনো প্রোফাইল পিকচার নেই, নাম লেখা শুধু একটা ডট। এগুলো তো সব ব্ল্যাকমেইল করার মেসেজ। হ্যাঁ দোস্ত, লোকটা খুব বাজেভাবে ট্রিট দিচ্ছিল মেয়েটাকে। আদনান মেসেজগুলো পড়তে শুরু করলো। পড়তে পড়তে তার চোয়াল শক্ত হয়ে গেল। স্ক্রিনে জ্বলজ্বল করছে একটা মেসেজ। তুই যদি আজ রাতে আমার সাথে দেখা না করিস, তাহলে তোর ওই ছবিগুলো আমি ইন্টারনেটে ছেড়ে দেব। মায়েশার রিপ্লাই ছিল, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি আদনানকে সব বলে দেব, ও আমাকে বাঁচানোর চেষ্টা করছে। অপর প্রান্তের রিপ্লাই ছিল, আদনান তোকে বাঁচাতে পারবে না, আমি ওকে শেষ করে দেব। আর তিথিকে যদি এই ছবিগুলো পাঠাই, তোর বোন কি আর মুখ দেখাতে পারবে? তুই কি চাস তোর বোন সব জানুক? আদনান ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে নিল। তার শ্বাস দ্রুত ওঠানামা করছে। মিরাজ, এই লোকটাকে, এই আইপি অ্যাড্রেসটা কি ট্র্যাক করা যাবে? আমি চেষ্টা করছি দোস্ত, কিন্তু লোকটা ডিএনএ ইউজ করছে, একটু সময় লাগবে। আমার সময় নেই মিরাজ, আমাকে যেভাবেই হোক এই লোকটার নাম বের করে দে। এই লোকটাই মায়েশার আসল খুনি।